এখন যে স্টোরিটি আমি শেয়ার করব, এটি আমাদের আলামিন দিয়েছে নড়াইলের। আর আলামিনের ঘটনা স্পেশাল হবেই, এটা কোনো সন্দেহ নেই। আজকে কিন্তু এটা সারপ্রাইজ ছিল। আমি জানতাম যে উনি একটা শেয়ার করবেন, দুটা শেয়ার করছেন। মাই গুডনেস, আলহামদুলিল্লাহ। চলুন আমরা শুরু আসি। আচ্ছা, আলামিন যে স্টোরিটি শেয়ার করছে, এই ঘটনাটির সময় খুব বেশি দিন আগের না, 2018 সালের ঘটনা। এটি 4 বন্ধুকে কেন্দ্র করে। এটি ওই নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের একটা জায়গা আছে, এটাকে পশ্চিমপাড়া বলে আর কি, পশ্চিমপাড়া। তো এই পশ্চিমপাড়ায় 4 বন্ধু আছে। একজন নাম হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল। তো হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করত, রমজান এবং রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার ওই চাচার একটা ডেকোরেটরের দোকান ছিল, সেই ডেকোরেটর দোকানে কাজে ঢুকে যায়। গ্রামের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিয়ে শাদী আর বিভিন্ন প্রোগ্রামগুলোতে যে ডেকোরেটর কাজগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো তাজরুল করে থাকতো। তো লেখাপড়া সে ছেড়ে দিল। এই 4 জন বন্ধু সবসময় একসাথে চলাফেরা করতো। তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে একসাথে তারা দেখতে যেত, খেলাধুলা একসাথে করতো, সবসময়। আর বাসাও তো একদম পাশাপাশি ছিল, এজন্য সবসময় তারা একসাথে উঠা বসা, আর বয়সও সেম। তো যে ঘটনাটি সূত্রপাত যেটা ঘটে, সেটা হচ্ছে শীতকালে, 2018 সালের শীতকালে। আমরা জানি যে শীতকালগুলোতে সাধারণত আমাদের গ্রামগঞ্জে উন্মুক্ত যে কালচারাল প্রোগ্রামগুলো, ধর্মীয় প্রোগ্রাম বলেন বা অন্যান্য প্রোগ্রাম বলেন, উন্মুক্ত যেগুলা ওপেন জায়গাগুলোতে হয়, সেগুলো শীতকালে হয়ে থাকে, ঝড় বৃষ্টি যেহেতু থাকে না। তো ওই সময় ওয়াজ মাহফিল গুলা কিন্তু বেশি হয় আমাদের দেশে শীতকালে। তো এরা আবার ওয়াজ মাহফিলে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করত। তো এমনই অনেকদিন ধরে চলে আসা একটা ওয়াজ মাহফিল, এইটার যে নামটা সেটা হচ্ছে যে আরাজি মন্ডল কাজী মাহফিল নামে সেটা পরিচিত। হয়তো ওই গ্রামের যারা আছেন তারা হয়তো বা শুনে থাকবেন। আমি যেহেতু যাই নাই, আমি ঠিক বলতে পারছি না আর কি। অনেক আর এই যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি, এখানে অনেকগুলো গ্রামের নাম। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। আপনারা সবাই মনোযোগ দিয়ে সকল ঘটনাগুলো শুনবেন। আজকের ঘটনাগুলো শুনলে আপনাদের লোম শিউরে উঠবে, এতটা ভয়ঙ্কর হতে চলেছে ঘটনাটি। আজকে এই ঘটনাটি আজ রাসেল ভাইয়া, আফরান ভাইয়া এবং আলিফ ভাইয়া তারা নিজেরাই পরিবেশন করবেন। তারা কিন্তু সবাই উপস্থিত, সবাই একটি করে ঘটনা শোনাবে। চলুন চলে যাই ঘটনাতে। চলে আসবে আর কি, অনেক প্লেস গুলোর নাম চলে আসবে। তো যার কারণে এটা আমার মেমোরাইজ করতে একটু কষ্ট হয়েছিল রাসেল ভাই। যাই হোক, তো আরাজি মন্ডল কাজীর যে মাহফিলটা, এই মাহফিলে তারা যাওয়ার জন্য মনস্থির করেন। তো নির্দিষ্ট দিন রাত 8টার দিকে তারা বাসা থেকে বের হন। তো বের হওয়ার পরে এই 4 জনই আলোচনা করে যে আচ্ছা, কামারপাড়া নামে আর একটা জায়গা আছে, ওইখানে গ্রাম আছে আর কি। তো বলল যে কামারপাড়াও তো একটা মাহফিল আছে, তাহলে কোনটাই যাব। তখন ওরা চিন্তা করে যে কামারপাড়া মাহফিলের সাথে সেখানে ওই যে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানও ছিল। তো ওরা যেহেতু একটু কালচারাল মাইন্ডেড ছিল, ওরা চিন্তা করলো ঠিক আছে, তাহলে মাহফিলও শুনলাম, ইসলামিক গানও শুনলাম, ওখানে একজন নাম করা ইসলামিক সঙ্গীত শিল্পীও আসবেন, তাকেও দেখলাম, 2 কাজই হলো আর কি একসাথে। তো ওরা চিন্তা করে তাহলে ওই আরাজি কাজী মন্ডলের মাহফিলটা বাদ আমরা কামারপাড়া মাহফিলে যাব। আর কামারপাড়া মাহফিলের ওইখানে কামারপাড়া যাওয়ার জন্য যে গ্রামের মধ্য যে পথ, সেটা প্রায় 1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে রাসেল ভাই, 1.5 ঘন্টার মতো সময় লাগে। ওরা রওনা দেয়। হঠাৎ করে তাজরুল ওই হৃদয়, রমজান এবং রিয়াজকে বলে যে আচ্ছা, আমরা এত পথ হাঁটবো কেন? আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, সেটা হলো এই ইসামতি বিলের মধ্য দিয়ে যদি আমরা যাই, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কামারপাড়ার কাছে চলে যেতে পারবো। তো আমরা এই দিক দিয়ে চলে যাই। এখন অন্যরা বলে আসলেই তো তাই, আমরা 1.5 ঘন্টা হাঁটবো কেন, আমরা একটু তাড়াতাড়ি চলে যাই সেখানে। তো যেই চিন্তা সেই কাজ। তাজরুলের নির্দেশনায় ওরা ইছামতি বিলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করেন। আর শীতকালে তো আসলে বিলগুলোতে পানি থাকে না, তখন বিলগুলোতে কিন্তু রাসেল ভাই ধান চাষ হয়। তো সেখানে পুরো বিলে ধান চাষ হয়েছে। আর ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেটাকে আইল বলি, এই আইলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় আর কি। তো ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক পথ বলতে মোটামুটি 15 মিনিট হাঁটার পরে, ওদের পথ খুব আর বেশি দূরে নয় আর কি। হাঁটার পরে
ওই বিশেষ করে এই 4 বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল, এদের এই দুইজনের আবার মাঝে মাঝে একটু সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। আর হৃদয় এবং রিয়াজ এদের আবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না। তো রমজান এবং তাজরুল ওরা বলছে যে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। তখন অন্যরা বলছে যে এই বিলের মধ্যে সিগারেট মানে ধরাবা কই, মেস তো নাই সাথে। তখন ওই যে রাসেল ভাই ওই বিলের মধ্যে কিন্তু ওই যে মানে সেচ কাজ করার জন্য ওই যে জায়গাতে মেশিনটা বসানো হয়, আমরা গ্রামে বলি সেচ মেশিন, স্যালো মেশিনও বলে আর কি। তো ওই সেচ মেশিন যেখানে বসানো হয়, ওই সেচ মেশিনের জন্য কিন্তু একটা ছোট্ট ঘর করা হয়, একটা অস্থায়ী ঘর, এবং ওই ঘরের মধ্যে একটা মাচা পেতে যে এই মেশিনের দায়িত্বে থাকে সে থাকে আর কি। তো বিলের মধ্যে এই সেচ মেশিনগুলো তখন ওই এখন কোনোটায় ইলেকট্রিসিটি মানে সংযোগ আছে, আর যেহেতু বড় বিল ওখানে ইলেকট্রিসিটির খাম্বা ছিল না, ওটা কি তেলে চলতো আর কি। এই জন্য ওখানে কিন্তু ওই ঘরগুলোতে কোনো বৈদ্যুতিক বাল্ব থাকতো না, এমনি হয়তো বা হারিকেন বা ল্যাম্প জ্বালাতো আর কি। তো ওরা দেখে যে ওই একটা অস্থায়ী ঘর, যেটা ওই রকম সেচের জন্য যে অস্থায়ী ঘর আছে, দূরে একটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু ওই ঘরের মধ্যে আলো। তো তাজরুল বলছে যে ওই যে একটা ঘর আছে, তো চলো আমরা ওইখানে যাই, নিশ্চয়ই ওখানে লোক আছে, যেহেতু আলো জ্বলছে লোক আছে। আর আলো মানে হচ্ছে সেখানে তো অবশ্যই কোনো কুপি বা হারিকেন বা কিছু একটা জ্বালানো থাকে। উনি তো এত দ্রুত চলতে পারেন না, উনি তো স্ক্র্যাচে করে চলেন, আর এই আইলের উপর দিয়ে আমরা 2 পা দিয়ে হাঁটতে কষ্ট হয়, তো উনি স্ক্র্যাচে ভর করে এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন। তো ওরা বুঝতে পারে যে ওরা একটা বিপদে পড়ে গেছে, বড় ধরনের একটা বিপদ। তখন ওরা চিন্তা করে যে আমাদেরকে দ্রুত ওই কামারপাড়া চলে যেতে হবে যেখানে মাহফিল। ওরা বলে আমরা তো খুব কাছাকাছি আছি। ওরা হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই ওরা একটা অদ্ভুত জায়গায় নিজেদেরকে আবিষ্কার করে। দেখে যে ওরা হাঁটতে হাঁটতে একটা উঁচু ঢিবির মতো একটা বিশাল জায়গায় চলে আসছে, এবং সেখানে মানে খুব ঘন কাশবন। ওরা বলে কি ব্যাপার, আমরা এখানে চলে আসলাম কেন কাশবন? এবং কাশবনের মধ্যে ওরা 4 জন হারিয়ে যায়। কিন্তু হারালেও যেহেতু ওরা ওইখানেই ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করে নাম ধরে ডাকতে ডাকতে ওরা নিজেদেরকে আবার একত্র করে। কাশবনে রাসেল ভাই ওরা যখন আসে, তখন ওরা নিজেদেরকে আবিষ্কার করে এটা আসলে শুধু একটা উঁচু ঢিবি বা কাশবনের একটা ঢিবি না, এটা হচ্ছে একটা শ্মশান। সেটা হচ্ছে যখন মানে বর্ষাকাল থাকে, তখন ওই অত্র এলাকার যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে কেউ মারা গেলে, তখন তো আর ওই লাশ পোড়ানোর জন্য মানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো নিচু জায়গায় বর্ষাকালে এটা তো সম্ভব নয়। তখন তারা কি করতো, ওই উঁচু জায়গায় নিয়ে আসতো। ওই বিলের মধ্যে ওই জায়গাটা উঁচু ছিল, তো ওখানে লাশ নিয়ে এসে ওখানে মানে লাশ পোড়াতো আর কি। তো ওইখানে ওরা দেখে যে এরকম বিভিন্ন ওই কাঠ কয়লা পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। ওরা বুঝতে পারে যে এটা তো শ্মশান, এবং আগে থেকেই তো ওরা শুনেছিল, রাত্রেবেলা বুঝতে পারে নাই সেটা, ওরা ওখানে চলে এসেছে। দ্রুত ওরা 4 জন সেখান থেকে নেমে আবার অন্যদিকে হাঁটা শুরু করে। 15 থেকে 20 মিনিটের মাথায় ওরা আবার নিজেদেরকে আবিষ্কার করে আবার ঠিক ওইখানেই চলে আসছে। ওরা বলে যে কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে চলে আসলাম? ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটা শুরু করে। আবারও রাসেল ভাই পরপর 3 বার একই ঘটনা ঘটে। ওরা বারবার ওই শ্মশানের ওই ঢিবির ওইখানে চলে আসছিল। হৃদয় যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করত, ও তখন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকে। ও বুঝতে পারে যে আমরা আজকে আমাদের হয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে করতে ওইখান থেকে নেমে আসে 4 জনই, মানে হৃদয় কোরআন তেলাওয়াত করে, অন্য 3 জন সাথে থেকে নেমে আসে। তখন রাসেল ভাই আর ওরা ব্যাক করে ওই জায়গায় ওই গোলক ধাঁধায় পড়ে আর ফেরত আসেনি। ওরা ওই মেইন রাস্তায় উঠে যায়, যেখান থেকে ওরা ওই কামারপাড়া মাহফিলে যায়। সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত ঘটনা। সেটা হলো গিয়ে দেখে যে মাহফিল শেষ, ওই প্যান্ডেলের দায়িত্বে যারা ছিল তারা ওই সব বাঁশ খুঁটি কাপড় এগুলো গুছাচ্ছে। ওরা বলে কি ব্যাপার, মাহফিল কি হইলো? বলে মাহফিল তো শেষ। বলে মাহফিল শেষ মানে রাত 8টায় রওনা দিলাম, বড় জোর 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে এই বিলের মধ্যে এত ঝামেলার পরও, তো মাহফিল শেষ হয় কি? এখন তো 9:30 বাজার কথা। বলে তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এখন বাজে রাত 2:30। ওরা চিন্তা করে যে সর্বনাশ, আমরা এত সময় কি করলাম, কিভাবে চলে গেল? ওরা কিছুতেই বুঝতে পারছে না যে আমরা এত সময় কিভাবে পার করে দিলাম।
তো যাই হোক, ওরা যেহেতু ওদের শরীরে কাদা টাদা লেগেছিল আর এত ছোটাছুটির কারণে ওদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু মাহফিল যেহেতু শেষ হয়ে গেছে, মাহফিল উপলক্ষে কিন্তু ছোট ছোট খাবারের দোকানগুলো বসে। তো আসলে কোনো দোকানও ছিল না, কিন্তু তখন দুইটা দোকান ছিল, একটা ঝালমুড়ির দোকান আর একটা পাপড় ভাজা। যে পাপড় ভাজা এখন তো আসলে পাওয়া যায় না এভাবে। তো তো ওরা কি করবে, মানে খুব ক্ষুধা লাগছে, ওরা প্রচুর পরিমাণে ঝালমুড়ি এবং পাপড় ভাজা খায়। আর আমরা তো জানি রাসেল ভাই ওই ভাজা পোড়া খেলে নাকি দুষ্টু জিনেরা পিছু লাগে, এটাও কিন্তু একটা বিষয়। যাই হোক, ওরা মানে খাওয়ার পরে মানে একটু মনে করে দিই যে অনেকে বলে যে ভাজা পিঠা, জি 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 জি, ভাজা মাছ, জি জি। তো ওরা চিন্তা করে যে যাই হোক, মাহফিল তো শেষ, কি আর করা, আমরা তো এখানে অ্যাটেন্ড করতে পারলাম না, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। তো বাড়ি ফেরার জন্য নিশ্চয়ই আর ওই ইসামতি বিলের মধ্যে দিয়ে যাবে না, পথ ঘোরা হলেও অবশ্যই তারা গ্রামের ওই 1.5 ঘন্টার রাস্তা দিয়েই যাবে। তো ওরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এইখানে রাসেল ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু ভয়ানক কয়েকটা জায়গা পাড়ি দিতে হয়, হন্টেড জায়গা। যেমন ওখান থেকে কামারপাড়া দিয়ে আসতে গেলে কল্যাণপুর নামক একটা জায়গা পাড়ি দিতে হয়। ওখানে মোটামুটি ওটা সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা আর কি। ওখানে শ্মশানও আছে, এই শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। তো ওরা শ্মশানের পাশ দিয়ে যায়, কোনো প্রবলেম হয়নি। এরপর একটা হন্টেড পরিত্যক্ত জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, সেখান দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। অনেক পুরাতন একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের পাশ দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। এরপরে সে একদম ওদের বাড়ির কাছে তালুকপাড়া নামে একটা জায়গা আছে, তালুকপাড়া। ওইখানে চলে আসে, মানে একদম বাসার কাছে চলে আসছে। এরপরে পশ্চিমপাড়া আর কি, তালুকপাড়ার একদম শেষ মাথায় চলে আসে, এরপরে পশ্চিমপাড়া যেখানে ওদের গ্রাম। তো ওইখানে একটা ছোট একটা বাঁশঝাড় রয়েছে। তো ওই বাঁশঝাড়ের যখন কাছে চলে আসে, তখন তাজরুল চিন্তা করে বাড়ির কাছেই তো চলে আসছি, আর তো আমাদের কোনো ভয় নেই। তখন ও তো জানে যে বাঁশঝাড়ে কখনো ওই যে দুষ্টু জিনপরি থাকে। তো তখন বলতেছে, মানে ও একটু সাহস করে দুষ্টামি করে বলছে আর কি, যে কে, মানে তোরা কে আসিস আশেপাশে, যদি আমার কথা শুনে থাকিস আয়, আমার সামনে আয়। তো যদি তোদের সাহস থাকে, আমি তোদেরকে ভয় পাই না, তোদের মতো কত মানে দুষ্টু জিনদের সাথে যুদ্ধ করে আমি জিতে গেছি, তোরা তো কিছুই না। যদি সাহস থাকে আমার সামনে আসিস বা ক্ষতি করার চেষ্টা কর, আমি আমার শরীর গা বন্ধ করে রাখছি, আমার কোনো ক্ষতি করতে পারবি না। যখনই রাসেল এই বিষয়টা বলেছে, ওরা চারজনই দেখে ওই বাঁশঝাড়ের মধ্যে কাল বৈশাখী ঝড় হলে যেভাবে মানে মানে বাঁশের যে অবস্থা হয় ঠিক ওরকম হচ্ছে। কিন্তু আরো একটা বিষয় দেখে, আশেপাশের কোনো গাছের পাতা কিন্তু নড়ে না, তার মানে ঠিক ওই জায়গাটাতেই কোনো প্রবলেম হয়েছে। তখন ওরা বুঝতে পারে যে আবার একটা বিপদ আমাদের সামনে আসছে। তখন ওরা কি করে, ঝেড়ে দেয় দৌড়, চারজনেই। বাড়িতে কাছেই ছিল, যে যার বাড়িতে চলে যায়। যে যার বাড়িতে যাওয়ার পরে ওরা কিন্তু ওদের গার্জিয়ানকে কাউকে এই বিষয়টা কিছু বলে না, বলে রাগারাগি করবে, এই জন্য কিছু বলে না। তো যাই হোক, মনে হতে পারে ঘটনা এখানেই শেষ, আসলে কিন্তু রাসেল ভাই ঘটনার শুরুটাই এখন থেকে, মানে এই ঘটনার পর থেকে। তো এর ঠিক পরের দিন যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে পরের দিন রাতের বেলা এই যে তাজরুল যে ছেলেটা, যে ওই যে বলেছিল যে ভয়টাই পাই না কিছু এই সেই, তো তাজরুল ছেলেটা ওর আরো যে দুই বন্ধু আছে, যে হৃদয়, রমজান, রিয়াজ, আরো যে 3 বন্ধু আছে, এদের মধ্যে মানে 3 জনকে দাওয়াত দেয়, পিকনিকের দাওয়াত, যে একটা রাত্রে আমরা একটা রান্না বাড়া করবো, পিকনিক করবো আর কি। তো কোথায় রান্না হবে, ওই লাহুরিয়া বালিকা বিদ্যালয় নামে একটা স্কুল আছে, এখানে নাম হলো লাহুরিয়া বালিকা বিদ্যালয়, ওইখানে পিকনিক হবে। তো পিকনিক আয়োজন হয়। কোনো কারণে এই 3 বন্ধুর মধ্যে রমজান নামে যে ছেলেটা, এই পিকনিকে যায় নাই, গিয়েছিল হৃদয় এবং রিয়াজ। তো পিকনিকের পরে মানে লিসেনারদেরকে একটু বলে রাখি যে একটু মনে রাখবেন, রমজান কিন্তু যায় নাই, গিয়েছে হৃদয় এবং রিয়াজ। তাজরুল নিয়ে গেছে ওদেরকে। খাওয়া দাওয়ার পরে তাজরুল বলছে হৃদয় এবং রিয়াজকে, এই চল ওই টাঙ্গাপাড়া ইউনিয়নের পলাশ বাজারে আজকে একটা কনসার্ট আছে, ওই কনসার্টটা দেখতে যাব। এখন হৃদয় এবং রিয়াজ বলছে, না রে, রমজান নাই, রমজানকে ছাড়া কিভাবে যাই, ও তো আসলো না, ও ছাড়া যাব না। তাজরুল বলছে, ও নাই তাতে কি, আমরা তো আছি, সবসময় ও থাকতে হবে এমন তো কোনো কথা নেই, চল। কিন্তু ওরা 2 নাসর বান্দা রমজানকে ছাড়া যাবে না। তাজরুল অনেক চেষ্টা করে, কিন্তু ওদেরকে নিতে পারে না। যাই হোক, যে যার বাড়িতে চলে যায়।
পরের দিন ভাইয়া আর একটা ঘটনা ঘটে, সেটা হলো ওই হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে, সে ওই একটা জায়গায় প্রাইভেট পড়তে যায়, সেটা হলো ওই লাহোরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটা স্কুল আছে ওইখানে। ওই বিকাল 4টার সময় ওর একটা প্রাইভেট আছে, ও ওখানে পড়তে যায়। বাড়ি থেকে 2:30-3টার দিকে বের হয়, যেতে যতটুকু সময় লাগে আর কি, একটু আগে আগেই যেত সব সময়। তো বাড়ি থেকে যাওয়ার সময় মানে একটা শর্টকাট রাস্তা রয়েছে, শর্টকাট একটা রাস্তা ধরে, ওই রাস্তার মধ্যে রাসেল ভাই একটা বাগান পড়ে, স্থানীয়ভাবে আবুল খায়েরের বাগান নামে সেটা পরিচিত। ও যখন ওই বাগানের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে কি তাজরুল সাথে, ওদের বন্ধু সার্কেলের কেউ না কিন্তু পরিচিত এরকম 3-4 জন, তাদেরকে ওইভাবে দেখে নাই, মানে এমনি মুখ চেনা চেনি, ওদের সাথে বসে তাস খেলছে। এই 4 বন্ধুর আবার একটা বদভ্যাস ছিল, ওরা আবার কার্ড খেলতো, মানে তাস খেলতো। দেখে তাজরুল বসে বসে তাস খেলছে। এখন তাজরুল বলছে, এই হৃদয় কই যাস? বলে যে আমি তো প্রাইভেট পড়তে যাচ্ছি। আয় বয় আমাদের সাথে একটু তাস খেল। বলে না না আমার প্রাইভেট আছে। আরে বয় একটু পরে গেলে কোনো সমস্যা নেই, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, সব দিন তো তাড়াতাড়ি যাস। তাজরুল মানে হৃদয় চিন্তা করে আসলেই তো তাই, একটু বসি। বসে আসলে ভাই ওরা আবার মাঝে মাঝে কি করতো, টাকা দিয়ে তাস খেলতো, মাঝে মাঝে কেউ জিততো কেউ হারতো। ওরা যখন তাস খেলতে বসছে, বারবার এই হৃদয় জিতে যাচ্ছিল, 5 টাকা 15 টাকা 10 টাকা এরকম জিতে যাচ্ছিল। এখন তাজরুল বারবার বলছে, বাহ আরো খেল আরো খেল, তুই তো জিতে যাচ্ছিস। এইভাবে কিছু সময় চলার পরে, এবং হৃদয়ও মগ্ন হয়ে গেছে তাস খেলায়, হঠাৎ 4টার সময় আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান যখন, তখন তাজরুল হঠাৎ করে সেন্স ফেরে, আরে আমার তো 4টার সময় প্রাইভেট আছে। শীতকালে কিন্তু আসলে 3:45 4:45 বা 4টার দিকে আসরের আজান দেয়, শীতকালের ঘটনা ছিল। তো তো আমার তো আছে, মানে প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যেতে হবে। তখন তাজরুল বলে, আরে একদিন প্রাইভেটে না গেলে কি হয়, প্রাইভেট থাক না। বলে না না ওই স্যার আমার আব্বারে বলে দিবে, আমার আব্বা রাগারাগি করবে। বলে আরে আজকে থাক, আজকে এখানে থাক, আজকে যাওয়ার দরকার নেই। বলে যে না আমার যেতেই হবে। ও জোর করে উঠে চলে যায়। যাই হোক, প্রাইভেট পড়ে মানে চলে আসে। চলে আসার পরে সাধারণত মাগরিবের নামাজের পরে ওদের বাড়ির কাছে একটা দোকান আছে, এখন আছে না হলো আলমগীরের দোকান। সন্ধ্যার পরে ওই দোকানের বিষয়টা কি রাসেল ভাই আপনি মনে হয় দেখেছেন বা লিসেনার অনেকে দেখেছে, গ্রামগঞ্জে কিছু দোকান থাকে, দোকান টেলিভিশন থাকে, তো ওখানে বসে সবাই একটু টেলিভিশন দেখে চাটা খায়, মোটামুটি ভালোই জমে থাকে আর কি। আর ওই দোকানে একটা ক্যারাম বোর্ড ছিল, ওই ইয়াং ছেলেপেলে সে ক্যারাম বোর্ড খেলতো, মোটামুটি ভালোই জমজমাট ছিল আলমগীরের দোকান। ওরাও কি করতো, মাগরিবের নামাজের পরে ওখানে আসতো, গল্প গুজব করে এসার আগ দিয়ে সবাই বাসায় চলে যেত। ওই মানে ওই সময় হৃদয় যে প্রাইভেট পরে আসছে, মাগরিবের পরে আসছে, আসার পরে এসে দেখে যে তাজরুল তখনও আসে নাই। তো রিয়াজ আছে, রমজানও আছে। হৃদয় এসে বলছে যে ওই দিন আবার রাসেল ভাই বাংলাদেশের একটা খেলা ছিল, কোন একটা দেশের সাথে আর কি, ক্রিকেট খেলা। তো বলছে যে আজকে যদি বাংলাদেশ জেতে তোদেরকে আমি 25 টাকার কটকটি খাওয়াবো। কটকটি কিন্তু ওই যে এক ধরনের গ্রামীণ খাবার আর কি, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন, কটকটি খাওয়াবো। তখন রমজান আর রিয়াজ বলছে যে কটকটি খাওয়াবি, তোর কাছে 25 টাকা কিভাবে আসলো? স্টুডেন্ট মানুষ, 25 টাকা মানে অনেক টাকা। বলে হ্যাঁ আমি ওই আজকে ইসের আবুল খায়ের বাগান দিয়ে যাওয়ার সময় দেখি তাজরুল বসে তাস খেলতেছে, আমি তো ওর সাথে বসে তাস খেলে আমি 50 টাকা জিতছি। বলে তাজরুলের সাথে তাস খেললি মানে? তাজরুল তো আজকে সারা বিকেল আমাদের সাথে ফুটবল খেললো, আমরা তো একসাথে, ও গোলকিপার ছিল, আমরা তো সারা বিকেল একসাথে খেললাম, এই যে একটু আগে বাসায় গেছে গোসল করে আসবে এখনই। বলে আরে না আমি নিজে খেললাম, এই যে দেখ পকেট থেকে, এই যে দেখ 50 টাকা, আমি তাজরুলের সাথে জিতলাম। বলে না এটা হতেই পারে না, আশেপাশে সবাই সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ আজকে দুপুরের পর থেকেই তো আমরা খেলা নিয়েছিলাম, সন্ধ্যার আগ দিয়ে তাজরুল বাড়িতে গেছে। হৃদয় তো অবাক, তাহলে আমি খেললাম কার সাথে? কিছু সময় পরে তাজরুল চলে আসে, তাজরুলের সাথে হৃদয়ের বিশাল বাকবিতণ্ডা। তাজরুল বলে আমি তো খেললাম, কেবল গোসল করে আসলাম। হৃদয় বলে যে না আমি তোমার সাথে তাস খেলছি। তো যাই হোক, এর মধ্যে কি হয়েছিল ভাই, মানে ওই জায়গাতে কিন্তু ছিল না রিয়াজ, সরি আমি একটা জিনিস ভুল বলছি ভাইয়া, রিয়াজ ওইখানে উপস্থিত ছিল না, সে রমজান ছিল শুধু। তো রমজান কথা কাটাকাটির এক পর্যায়ে বলতেছে আচ্ছা ঠিক আছে গন্ডগোল কম, এখন থামো, চলো আমরা ওই যে পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে কনসার্ট আছে, কনসার্টে যাব। তখন তাজরুল মানে ইয়েরা বলতেছে যে
তখন হৃদয় বলতেছে কি পলাশ বাজার কনসার্ট মানে ওটা তো গতকালকেই শেষ হয়ে গেছে। তখন ওই বলতেছে রমজান বলছে গতকাল, খেয়াল করেন রাসেল ভাই ওই যে পিকনিকে কিন্তু রমজান ছিল না। হ্যাঁ, তো হৃদয় বলতেছে যে ওটা তো গতকালকেই শেষ হয়ে গেছে, তুই ছিলি না। তাজরুল আমাকে আর রিয়াজকে কত রিকোয়েস্ট করলো, তুই ছিলি না দেখে আমরা গেলাম না। হ্যাঁ, তাজরুল তো তখন উপস্থিত। তাজরুল বলে এই বেটা তোকে মাথা খারাপ হয়েছে, আমি পিকনিকে গেলাম কখন, আর আমি তোদেরকে কনসার্টের কথা বললাম কখন। ওরা দুইজনই ওর উপর ক্ষিপ্ত হয়, এই বেটা তুই আমাদের 3 জনের খাবার একাই সাবার করলি, আমাদেরকে ধরে নিয়ে কনসার্টে নিয়েই যাবি, কত চেষ্টা করলে আমরা রমজান নাই দেখে গেলাম না, এখন বলো যে তুমি আমাদেরকে কনসার্টের কথা কখন বললা। এই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। তাজুল বলে যে আমি বলি নাই, আমি তো ছিলামই না, কারণ আমি সারা রাত আমার আব্বার সাথে খেতে কাজ করছি, কারণ আমার আব্বা আমাকে আসতে দেয়নি। ওরা কেউ বিশ্বাস করে না, বলে চল আমার আব্বার কাছে চল। তাকে ওর তাজুল আব্বার কাছে নিয়ে যাও। আব্বা বলে হ্যাঁ ও তো সারা রাত, আমি তো তোমাদের কাছে যাইতে দেই নাই, ও তো সারা রাত, শুধু রাত না সারাটা রাত, ভোরে সে ঘুমাইছে, সারা রাত আমার সাথে কাজ করছে, খেতে জরুরি কাজ ছিল, খেতে কাজ করছে। তখন ওরা বলে যে আরে তাজরুল একই সময় একাধিক জায়গায় কিভাবে যাচ্ছে, কিভাবে সম্ভব এটা? ওদের মনে খটকা লাগে। কিন্তু রাসেল ভাই ওই রাত্রে ওই যে আলমগীরের দোকানে ওখানে রিয়াজ যে ওদের বন্ধু, সে ছিল না। রাতের বেলা আর একটা ঘটনা ঘটে, রাত প্রায় ভাইয়া 11টা-12টা। হঠাৎ করে রিয়াজের যেই রুমে ঘুমাতো ওর জানলায় ঠক 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 আওয়াজ। রিয়াজ খুলে দেখে তাজরুল দাঁড়িয়ে আছে বাইরে। তখন বলে কিরে তাজরুল এত রাত্রে? তাজরুল বলতেছে যে চল, একটা পুকুর আছে না, বলে কামারের পুকুর, বলে কামারের পুকুরে মাছ ধরবো রাতের বেলা, অনেকেই মাছ টাছ ধরে চুরি করে, আমরাও মাছ ধরবো। তখন বলে যে ভালো আইডিয়া। স্বাভাবিকভাবে ইয়াং ছেলে পেলে তো একটু দুষ্টামি তো অভ্যাস থাকবেই। বলে তাহলে বের হয়েছে। বের হওয়ার পর হঠাৎ করে মনে হয় আচ্ছা এরকে নিয়ে রমজানকে নিয়ে গেলে কেমন হয়। তাজরুল বলে না না, রমজানকে ডাকার কি দরকার, তুই চল। রমজানের বাড়ি কিন্তু একদম রিয়াজের বাড়ির পাশাপাশি, একদম পাশাপাশি। বলে না 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 রমজানকে নিয়ে যাব। তাজরুল বলে না না, রমজানকে ডাকার দরকার নেই। বলে না ওকে নিয়েই যাব। রমজানকে ডাকা শুরু করছে, রমজান বের হয়ে আসে, বলে যে রমজান চল, ওই যে তাজরুল আসছে, আমরা মাছ ধরতে যাবো কামারের পুকুরে। তাজরুল কই? বলে এই যে তাজরুল। ও মাথা ঘুরায় দেখে তাজরুল নাই। তখন ওরা ভয় পাইছে যে এই যে তাজরুলকে নিয়ে যে সমস্যা, এক এক সময় এক এক জায়গায় থাকছে, এটা কিভাবে সম্ভব। তখন ওই রাত্রে পরের দিন সবাই নিজেদের ফ্যামিলিকে জানায় ঘটনাটা, যে এই এই সমস্যা হচ্ছে। তখন ওদের ফ্যামিলির লোকজন বুঝতে পারে যে সবাই গ্রামে রটনা রটে যায়, তাজরুলকে ভূতে ধরেছে, ওই একই সময় একাধিক জায়গায় থাকছে। তখন ওই গ্রামে আরেকটা আছে না, তৈলক্ষ পাড়া বলে আর কি, ওইখানে ইসলাম ফকির নামে একজন খুব ভালো একজন কবিরাজ ছিলেন, মারা গেছেন অল্প কিছুদিন হলো, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ জান্নাত নসিব করুক। খুব ভালো মানুষ ছিলেন আর কি। ওই ইসলাম ফকিরের কাছে নিয়ে উনি প্রতি বৃহস্পতিবার বিভিন্ন রোগী দেখতেন আর কি। তো ইসলাম ফকিরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই তাজরুলকে নিয়ে যাওয়া হয়। তো তাজরুলকে নিয়ে যাওয়া হলে ইসলাম ফকির তার যে রিচুয়াল করে একটা জিন হাজির করে। ওই জিন হাজির হয়ে যখন হাজির হয় তখন ওই ইসলাম ফকির বলে যে তোর নাম কি? তখন ওই জিন বলে আমার নাম নিশি। তার নাম হচ্ছে নিশি। বলে তোর কাজ কি? বলে রাতের বেলা মানুষকে মোহে আচ্ছন্ন করে ক্ষতি করাই আমার কাজ। বলে এদের পিছনে লাগছিস কেন, ওরা তো বাচ্চা মানুষ। বলে যে যেহেতু মোহে ফেলে আচ্ছন্ন করাই আমার কাজ, তো ওরা যতদিন মাহফিলে ইসামতি বিলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ওই যে ছোট্ট ঘরের মধ্যে লাশ, তারপরে আলো, উৎস ছাড়া আলো, তারপরে একজন ওদের পরিচিত একজন পঙ্গু কৃষকের সুরত ধরে ভয় দেখানো, এগুলো আমরাই করেছিলাম মজা করার জন্য। যখন দেখলাম যে ওরা তেমন কোনো ভয় পাচ্ছে না, এমনি চারজন একসাথে, তখন চিন্তা করলাম ছোটখাটো একটা ক্ষতি করি। এই ক্ষতি করার নিয়েতে ওদেরকে ধোকা দিয়ে ওই শ্মশান ভিটায় নিয়ে আসি। কিন্তু বারবার ওরা বের হয়ে যাচ্ছিল, আবারও নিয়ে আসি। থার্ড টাইম যখন হৃদয় নামে ছেলেটা কোরআন তেলাওয়াত শুরু করে, তখন আর ক্ষতি করতে পারিনি, ওরা চলে যায়।
তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ছেলেগুলা গেছে গেছে, শেষ, ঘটনা শেষ, এই পর্যন্তই। কিন্তু ওরা যখন ফিরে আসার সময় বাস ঝাড়ে এসে ওই তাজরুল আমাদেরকে কটাক্ষ করে, হেয় করে অনেকগুলো কথা বলেছে, যেটা আমাদের মানে খুব লেগেছে। তাজরুলকে আমরা ছাড়বো না, শুধু তাজরুলকে না, ওর যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও ছাড়বো না। ওদেরকে ক্ষতি করার জন্যই প্রথমে পিকনিকের ছল করে ওদের দুইজনকে কনসার্টের মানে ডেকে আনছিলাম, পরে কনসার্টের নাম করে দুইজনকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা যায় নাই, রমজান নাই, এই জন্য ওই দুজন যায়নি, ওই দিন ক্ষতি করতে পারি নাই। এরপরে ধরলাম হৃদয়কে, বাগানের মধ্যে তাস খেলার ছল করে ওকে আটকাইলাম। ইচ্ছা ছিল মাগরিব পর্যন্ত আটকাবো, শুধু মাগরিব পর্যন্ত যদি আমাদের সাথে থাকতো তাহলে ওই দিনই হৃদয়কে শেষ করে দিতাম। ওকে বারবার ইচ্ছা করে আমরা জিতিয়ে দিচ্ছিলাম, 5 টাকা 10 টাকা করে, যাতে ও আরো অনেকক্ষণ থাকে। যখনই মাগরিব আসরের আজান দিয়েছে তখনই ওর উপর যে আমাদের প্রভাবটা সেটা দুর্বল হয়ে গেছিল, এই জন্য ও চলে যেতে পারছে এখান থেকে, ওকে আটকাতে পারি নাই। তারপরে রাতের বেলা ওই রিয়াজকে ডাকতে গেছি, মাছ ধরার কথা বলে রিয়াজকে নিয়ে যাব, প্রত্যেককে হিট করছে, দেখেন আসলে প্রত্যেককে হিট করছে, রিয়াজকে নিয়ে যাব। কিন্তু রিয়াজ আবার রমজানকে ডাকার কারণে আর করতে পারি নাই কিছু, কিন্তু করতে পারি নাই, সহজ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করছি, করতে পারি নাই। এরপর আরো কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করব, ওদেরকে ক্ষতি করবই, এটা আমাদের পণ। তখন ইসলাম ফকির ওদেরকে অনেক রিকোয়েস্ট করে, ছোট মানুষ ভুল করে ফেলছে, তারপরে বেশ কিছু ওই তদবির রিচুয়ালের মাধ্যম দিয়ে এই বিষয়টা থেকে ওরা মুক্ত হয়। তাজরুল এখন সৌদি আরবে থাকে, আর হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় পড়তো এখন ফরিদপুর থাকে, আর অন্য দুইজন রিয়াজ এবং রমজান ওরা ওই লাহোরিয়া গ্রামেই এখনো আছে আর কি। তো আমি আলামিনকে বলেছিলাম যেহেতু মানে হৃদয়, রমজান এবং রিয়াজকে আপাতত পাওয়া পসিবল, তো তুমি এই 3 জনকে সাথে নিয়ে একটা ছবি আমাদেরকে দিবা, লিসেনারদেরকে দেখাবো যে এরা, কারণ অনেক সময় আমরা গল্প বলি বিশ্বাস করতে চায় না। তো আসল ভাই এই ঘটনা থেকে কিন্তু একটা বিষয় আমরা, একটা শিক্ষণীয় একটা বিষয় পাই, সেটি হচ্ছে যে এই যে অনেক সময় কিছু হন্টেড প্লেসে গিয়ে আমরা না অনেক মানে ঠাট্টা তামাশা করি, ধুর এখানে কি আছে, কিছু নাই, এই সেই সব ধোঁকাবাজি, এই সেই। অনেক সময় এই যে ঘটনা থেকে আমিও এটা শিখলাম, আমরা কিন্তু অনেক সময় এর ধরনের কথাবার্তা বলি কোথাও গিয়ে, এতে করে কিন্তু আমাদের উপর আমরা কিন্তু পজেসড হয়ে যেতে পারি। এই দুষ্টু জিনেরা কিন্তু আমরা সুযোগ করে দিচ্ছি আমাদেরকে ক্ষতি করার জন্য। এই জন্য আমরা একটু সাবধান থাকবো এই বিষয়গুলোতে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ছিল। রাসেল ভাই, আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, মানে একদম মানে খুব কাছাকাছি মানে ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়, এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল 1987 সালের দিকের ঘটনা এটা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা। আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা। রাজবাড়ী জেলার মানে স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই, 0.5 কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে, অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই। আচ্ছা। তো উনি বেশ মানে খুব দক্ষ একজন ডোম ছিলেন, মানে খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেম গুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু মানে একটু ড্রিঙ্কস করে নেন আর কি, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ওনার বিষয়টা ছিল ভিন্ন, উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না। আচ্ছা। এবং যার কারণে উনি অত্যন্ত মানে ঠান্ডা মাথায় এই কাজটা করতে পারতেন। এই জন্য ওনার মানে হাতের কাজটা ছিল অসাধারণ। এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেমগুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনা ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্সাক্ট বলা মুশকিল, 86 বা 87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল মানে দুর্গাপূজার সময়। আচ্ছা। প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে মানে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ, এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি মানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। তো হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, মানে প্রচণ্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরাই ওনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচণ্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন যে ওনার দুটো চোখ, মানে চোখ আমরা যে আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলেও যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো মানে অদৃশ্যভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক, রাসেল ভাই সবার কাছে একটু অবাক লাগে এবং তখনই রাজবাড়ী জেলার যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ আসে, পুলিশ এসে বলল যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, মানে হয়তো বা আধা কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো। তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময় পাওয়া যাচ্ছিল না তাদেরকে, আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে, ওইটা একটা বেওয়ারিশ লাশ, পরিচয় ছিল না, দ্রুততার সাথে কর দেওয়া হবে, তাই যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। সেই নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। ভাই নিতাই ডোমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে, মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনে এই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। আচ্ছা, এরকম হয় না সাধারণত, কিন্তু কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না, যার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। তো এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা, মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে ওনার যে ওয়্যারলেস সেটটা ছিল, যে ওয়াকিটকি ছিল, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকিটকিতে হয়তো বা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে, কথা একটু অস্পষ্ট আসছে। তো উনি চিন্তা করেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো জরুরি মেসেজ আছে কিনা একটু রিপ্লাই দিয়ে আসি। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা। তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা। তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব? লাশ তোমাকে থাপ্পড় মারো কি সম্ভব? নিশ্চয়ই তুমি এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। বলে না, তো এই যে দেখেন আমার মুখের দিকে তাকান, তখন দেখা যায় রাসেল ভাই ওনার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, মানে এত জোরে চড় মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসেও মারতে পারে, কিন্তু
পুলিশ অফিসার উনি খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে বা আনন্দের উৎসবগুলোতে আমরা মাঝে মাঝে জড়ি খেলা খেলতাম আর কি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চিকচিক করে আর কি, মুখে টুখে লেগে থাকে। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা। তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে। তার মানে সত্যি এই হাত দিয়ে চড় মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো। তো নিতাই ডোম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না, এখন কাটতে তো হবেই, এটা তো তাদের নিয়ম, যেভাবে পারো লাশ কাটো। রাসেল ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। ওখানে পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি, তাদের কবর দেওয়ার জন্য। আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে, সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্নবর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই দুইটা পাশ আছে ওই জায়গাটাতে, এবং এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসাবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা, সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন রাসেল ভাই কবর দেওয়া যখন হয়ে যায়, স্বাভাবিকভাবে ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, সে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে। তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না, কিন্তু এটা যখন কন্টিনিউ ঘটতে থাকলো তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকিয়ে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল, ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা, সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নাই। তো এইটা দেখে উনি প্রচণ্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরও কয়েকটা ঘটনা ঘটে। যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন, তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে ধরে। এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে, কিন্তু চোখ দেখা যায় না। আচ্ছা, মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে ঘটা শুরু করেছিল, তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখনো একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন, একটু মানে উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল, তখন রাসেল ভাই ঘরেই ঘটনা ঘটা শুরু করলো। কারণ উনি বিপত্নিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে। আচ্ছা। এবং উনি যখনই পাশে তাকাতেন তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরতো, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন যখন চলে আসতো তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এইটা ওনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না। ওই যে স্থানটাতে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার প্রথম মানে যে রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে, তারা বলেছে সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচন্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। আচ্ছা। তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই 3 দিন ঘটেছিল। আচ্ছা। 3 দিন পরে আর ঘটে নাই, 3 দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। রাসেল ভাই ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে, এবং বলছে যে তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে, আমার কবরটা অন্য জায়গায় নেই, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি
ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন, তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে এই বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো তখন হলে বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দিই। তো রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে করতে হয়, এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রেবেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেন নাই, না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল, তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে এই কবর লাশ ঠিকই আছে, 4-5 দিনে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা, এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাইডোম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাইডোম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। আচ্ছা, তো রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করেন বা এরকম তন্ত্রমন্ত্র সাধনা করেন, আমরা অনেক সময় শুনেছি এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার বছরের পুরাতন একটা বিষয় যে তাদের কবর হয়ে গেলে অনেক সময় অন্য তান্ত্রিকরা এসে ওই রিচুয়াল করার জন্য বা তাদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য এই মাথাগুলো তারা কেটে নিয়ে যান। জি, এই ধরনের ঘটনা মানে অনেক হাজার হাজার বছর আগের থেকেই ঘটে আসছে বা এখনো ঘটছে এটা। তো ওনারা পরবর্তীতে লাশটা ওই বেওয়ারিশের ওইখানে সরিয়ে নিয়ে আসেন এবং ওইটা নিয়ে আসার পরে রাসেল ভাই এই মাসখানেক পরে ওই ব্যক্তির মানে ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়ি ছিল কুমারখালীর ওইদিকে, কুষ্টিয়ার কুমারখালীর ওইদিকে ওই লোকটির বাড়ি ছিল। উনি আসলেই মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। আচ্ছা, এবং ওনার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার কারণে বেশ কিছু কারণে গ্রাম থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। পরে উনি কিছুদিন রাজবাড়িতে আসছিলেন এবং উনি ওই হঠাৎ করে রাত্রেবেলা উনি মারা যান এবং তারপরেই এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো আসলে ভাই নিতাইডোম অনেকদিন জীবিত ছিলেন, তো যখন ওনার কবরটা সরিয়ে আনা হয় তারপর থেকে ওই ধরনের ঘটনার ওনার সাথে কোনো দিন ঘটে নাই। এখনও ওনার ফ্যামিলির লোকজন মানে পারিবারিকভাবে এই ডোমের পেশার সাথে জড়িত আছেন আর কি রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব কিছু আপনাদের পাঠানো কমেন্টে এবং আপনারা আমাদের যে টুইটার সেই অ্যাকাউন্টে আপনারা আবার এখানে আপনারা রিটুইট করেছেন, সেখানে আমি একটু দেখব যে আমাদের কাফিরুল ইসলাম আমাদের লিখেছেন যে হাই রাসেলদা কেমন আছেন এবং ভূত এফএমের সঙ্গে ছিলাম, সারা জীবন থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাহি চৌধুরী, এছাড়াও এলসি রনি আমাদের সঙ্গে আছেন ফারহান শাহরিয়ার, ইফতেখার আরিক আমাদের সাথে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নাজিয়াত তাজরিয়ান, সাইফুল ইসলাম SR নাজিয়াত আমাদের সাথে আছেন তানিমুল ইসলাম, আরও অনেকেই, কাউসার আহমেদ রোব আমাদের সাথে আছেন, ফারহান শাহরিয়ার আছেন আমাদের সঙ্গে, পারভেজ আশুগঞ্জ থেকে, এছাড়াও মিনহাজুল ইসলাম মামুন আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি ইমরান, শান্তা ইসলাম প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন। আমাদের সাথে জান্নাত মিম আমাদের সাথে জয়েন করেছেন এই মুহূর্তে মহাসিন, ওকে, এবং খুব ভয় লাগছে তিনি সেটা জানিয়েছেন। জনি আমাদের সাথে আছেন নাজিয়াত, এছাড়াও RS রাহাত, তারেক ইসলাম এবং তিনি নয়াপাড়া নারায়ণপাড়া নাটোর থেকে আছেন তিনি, ইফতেখার আরিক, রিফাত এবং আমাদের সঙ্গে আরও অনেকেই দেখতে পাচ্ছি আছেন এখানে। অনেকে অ্যাপ দিয়ে শুনছেন, যেমন বিশাল বৈরাগী রাজভীর, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। এছাড়াও আবু নোমান ফয়সাল, সঞ্জিদা রহমান নিশি, রায়হান খান, ইটস শান্ত, MD আশিক সরকার, জুবায়ের মাসুদ, তানভীর আহমেদ, রাকিব হাসান, মীর রাব্বি,
সাইফুল ইসলাম SR আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি MH সোহাগ সহ আরও অনেকে আমাদের সাথে আছেন। আমাদের যে ভূত এফএমের যে পেজটা, সেই ভূত এফএমের পেজেও এই মুহূর্তে অনেকে আমাদের সঙ্গে আছেন এবং কথা বলছেন তারা। এবং তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড স্টোরিটা ভালো ছিল, আফনান ভাইয়ের কথা লিখেছেন। আমাদের সঙ্গে শাওন মল্লিক, আই লাভ ভূত এফএম, মইনুর সাগর, আফনান ভাই মানে শিহরিত কিছু, জান্নাত আরমা, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ভিজে সোহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের খান অঙ্কন, হিমেল রাহাত তিনি আছেন আমাদের সঙ্গে, MD মারুফ আলী আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আবির হাসান নীরব, আরমান বিন আলাউদ্দিন, আর এরিক হেনরি আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। সিয়াম আহমেদ আছেন আমাদের সঙ্গে, IH রনি, AH ইয়ান আমাদের সঙ্গে, তিনি জানিয়েছেন যে ভূত এফএমের বিরাট ফ্যান তিনি। সাইফুল্লাহ শিবলু, আফনান ভাইয়ের ঘটনাগুলো বেস্ট। সাদ্দাম শিকদার আমাদের সঙ্গে আছেন। AR আমিনুল, MD ইফতি হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরমান হোসেন বিজয়, MD রনি ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নিবিড় হৃদয়, আরমান হোসেন, MD মারুফ আলী আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অভি, কাজী মাজহারুল ইসলাম, হাসিবুর রহমান চৌধুরী দীপু, ইমরান রানা, মিনহাজুর রহমান, MD শরীফ সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও ফিরে আসবো রেডিও ফুর্তির পেজটাতে, একটু পড়ে ফেলি আমরা খুব তাড়াতাড়ি। এবং এখানেও অনেকে আছেন, সোনিয়া নাসির মগবাজার থেকে শুনছেন, তামিম তানভীর আমাদের সঙ্গে আছেন, মইনুর ইসলাম জিসান, মোস্তফা কায়সার তামিম, নির্মল হৃদয়, মিরাজুল মমিন স্বাধীন, SK শিহাব, মোহাম্মদ রাতুল, নাহিদ হোসাইন, আবির মজুমদার, তানজিল চৌধুরী, প্রিয়নাথ পল জয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ইন্তেসার আহমেদ বাঁধন, ফারহান আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। M আলী হুসাইন, রোমিও, রিয়া আখতার আমাদের সঙ্গে আছেন। মাকনুন মিতু আমাদের সঙ্গে আছেন। মাহমুদুল হাসান বিপ্লব আছেন। MD মাসুম, শাহরিয়ার খান, অ্যাপ দিয়ে না, আপনি অ্যাপ দিয়ে শুনছেন না আসলে। শাকিল খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন SK সুমন মল্লিক, মজুমদার টুটুল আমাদের সঙ্গে আছেন। সুমাইয়া আখতার, ফয়সাল অর্ণব আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MD সাকিব রাজ, তাবাসসুম আখতার, প্রিন্স নাইম সহ আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তালহা, জি, প্যারানর্মাল সোসাইটি গ্রুপের পক্ষ থেকে আসছি। তো রাসেল ভাই, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো সে মূলত ঢাকার বাইরে থাকে। সে ঢাকায় আসছিল এই জন্য যে ঢাকায় থেকে সে কোনো একটা রুম ভাড়া নিয়ে পড়াশোনা করবে, তারপরে কোনো টিউশনি করে তারপরে তার হাত খরচ চালা নিবে, মানে ব্যাচেলর লাইফটা যেরকম হয় আর কি। তো সে যখন আসবে, তো তার সাথে আরও দুজন ফ্রেন্ড ছিল। তো তারা তিনজন ফ্রেন্ডের মধ্যে দুইজন ফ্রেন্ড হচ্ছে ঢাকার দিকে রওনা হয়েছিল, যে ওরা মানে কোনো রকম একটা ব্যবস্থা করে তারপরে একবারে তাদের যত কিছু আছে সব কিছু নিয়ে তারপরে তার আরেকজন যে বন্ধু আছে তাকে নিয়ে চলে আসবে। তো একজন তো ছিল আমার বন্ধু, আরেকজন তার সাথে যে ছিল সেই ছেলেটা মানে হিন্দু ধর্মের ছিল, একটা হিন্দু ছেলে ছিল আর কি। তো তারা যখন ঢাকায় আসে, তারা প্রথমেই আসে হচ্ছে আপনার পুরান ঢাকার দিকে। তো পুরান ঢাকায় এই জন্য আসে যে এখানের যে হোস্টেলগুলো বা এখানের যে রুমগুলো ভাড়া দেওয়া হয়, সেই ভাড়াগুলো তুলনামূলক অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভাড়াগুলো কম। তো এই জন্য তাদের বাজেটে যেন কোলায় যায় ব্যাপারটা, তারা যেন ঠিকঠাক মতো থাকতে পারে, এই জন্য তারা পুরান ঢাকাতেই বাসাটা খোঁজা মানে শুরু করে। তো পুরান ঢাকায় আসার পর তারা বিভিন্ন জায়গায় এরকম বাসা খোঁজাখুঁজির পর তারা সারাদিন না পেয়ে মানে পায় নাই বিভিন্ন কারণে, হয়তো তাদের বাজেটে কোলায় নাই বা অনেকে নিতে চাচ্ছিল না তিনজন বলে। হ্যাঁ, তারা তিনজন একটা রুমে থাকতে চাচ্ছিল, এরকম বিভিন্ন ঝামেলার কারণে তারা থাকতে পারে নাই কোথাও, কনফার্ম করতে পারেনি। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তারা একটা বাসার নিচ দিয়ে যাচ্ছিল। তো সেই বাসার নিচে যে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে মানে তারা একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করছে যে, আচ্ছা চাচা, এই আশেপাশে আপনার জানা মতে কোনো হোস্টেল বা ব্যাচেলর ভাড়া দেয় এরকম কোনো বাড়ি আছে কিনা? যদি আপনার জানা থাকতো তাহলে আমাদের একটু উপকার হতো, আমরা বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসছি। তো দারোয়ান তাদেরকে নিয়ে বাসার ভিতরে গেছে।
তাদেরকে নিয়ে বাসার ভিতরে গিয়ে এই বাড়ির যে মালিক সেই বাড়ির মালিকের সাথে তাদের মানে দেখা করায় দিছে, আর বলছে যে আপনি একটু কথা বলেন তাদের সাথে। তো বাড়ির মালিকের কাছে নেওয়ার পর তারা দুজন ছিল, তো তাদের মানে ভালো মন্দ জিজ্ঞাসা করে, শুরুতেই ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলছে যে আচ্ছা বাসা ভাড়া নিবা ভালো কথা, বাট তোমরা মানুষ কয়জন? তো বলছে যে হ্যাঁ আমরা আজকে দুজন আসছি, পরে কনফার্ম হয়ে গেলে আমরা আর আমাদের আরেকজন আসছে, তাকে আমরা নিয়ে আসবো, মানে আমরা মোট 3 জন। তো রাসেল ভাই একটা জিনিস মানে পয়েন্ট করে রাখতেছি যে এই বাড়িওয়ালার সাথে তাদের যে এখন কথাবার্তা হচ্ছে, এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করে দেবো যে সে এই কথাটা কেন বলছিল যে তোমরা কয়জন আসো। আচ্ছা, তো তাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা যদি থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তোমরা দেখতেই পারতেছো এই বাসার এখন মানে যে অবস্থা, সেখানে সব গোডাউন মানে সব জায়গায় বিভিন্ন ধরনের মাল সামান রাখা আছে, মানে হাঁড়ি পাতিলের বস্তা রাখা আছে, মানে এটা একটা গোডাউনের মতো। তো তোমরা ডিরেক্টলি মানে একদম 3rd ফ্লোরে চলে যাও, 3rd ফ্লোরে গেলে তোমরা দক্ষিণ পাশে দেখবে একটা রুম আছে, হ্যাঁ সেই রুমে তোমরা দেখে আসো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মানে যতটুকু সাধ্য যতটুকু দিয়ে থাকতে পারলে তোমরা খুশি, ততটুকুই ভাড়া তোমরা দিও তোমাদের সন্তুষ্ট মতো, মানে তাদের উপর কোনো ভাড়া প্রেশার নাই, নির্ধারিত করে নেই। তো তারা যখন গেছে তখন হচ্ছে মাগরিবের আজানের একটু আগ মুহূর্তে আর কি। তো বাসাটা যখন দেখতে গেছে ওই রুমটা মানে দরজাটা খুলেই তারা বুঝতে পারছে যে এই রুমের মধ্যে প্রায় বছর খানেক ধরে কেউ থাকে না, এখানে যে কারো বসবাস নাই এটা তারা দেখেই বুঝতে পারছে। বিভিন্ন জায়গায় মানে ময়লা পড়ে আছে, মাকড়সার জাল পড়ে আছে। তো তারা আরেকটু ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর ভিতরে যে আরেকটা গেট ছিল, ওই গেট খুলে যখন ঢুকছে তখন দেখছে যে একটা মহিলা মানে জড়ো হয়ে, তার গায়ে 3 পিস ছিল, মাথায় একটা ওড়না ছিল, সে জড়ো হয়ে মানে মানে একদম আটোসাটো হয়ে শুয়েছিল একদম। তো তাদেরকে দেখে ওই মহিলা শোয়া থেকে উঠে গেছে, শোয়া থেকে উঠে গিয়ে বলছে যে বাসা দেখতে আসছো, আচ্ছা ঠিক আছে দেখো, এটা বলি সে মানে চলে গেছে বাসা, মানে রুম থেকে চলে গেছে। তো তারা বিষয়টা তেমন একটা মাথায় নেয় নাই, যেহেতু বাসার নিচে লোকজন আছে, সেহেতু এই মহিলা যদি বাসারই কেউ হয় তাহলে তারা তো জানেই যে এই মহিলাটা কে। তো তারা তেমন একটা মাথায় নেয় নাই যে এই মহিলাটা কোত্থেকে আসলো বা এখানে এইভাবে কেন শুয়েছিল, তারা তেমন একটা ব্যাপারটা মাথায় নেয় নাই। তো তারা রুম টুম সব দেখছে, রুম টুম দেখার পর তাদের মনে হয়েছে যে ঠিক আছে আমরা 3 জনের জন্য এই রুমটা পারফেক্ট, আমরা এটাতে থাকতে পারি, যেহেতু আমাদের উপর প্রেশারও নেই টাকা পয়সার। তো বাড়িওয়ালার কাছে গেছে, বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে যে আচ্ছা আঙ্কেল আপনি কনফার্ম করেন, আমরা 1 সপ্তাহের মধ্যে চলে আসতেছি। তো 1 সপ্তাহ পর তার যে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে তারা মোট 3 জন। তো একজনের কথা তো বললামই যে আমার ফ্রেন্ড, আরেকজন হিন্দু একটা ছেলে ছিল, আর একটা ছেলে ছিল যে একটু ধার্মিক টাইপের, মানে নামাজ কালাম পড়তো, এই জন্য আমি ধার্মিক বললাম আর কি। তো তারা 3 জন চলে আসে, তারা 3 জন আসার পর ওই বাসা যখন উঠে তখন মানে টানা 1 মাস 1.5 মাস তারা একদম নর্মালি চলতেছিল, মানে খুবই ভালো, তাদের কোনো টেনশন নেই, কোনো রকমের খারাপ কিছুও দেখতেছে না, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু 1.5 মাস পর তারা একটা জিনিস খেয়াল করে যে মাঝে মাঝে রাতের বেলা তাদের ওয়াশরুমের যে মানে ভেজা স্যান্ডেলটা আছে, সেই ভেজা স্যান্ডেল কিন্তু রাসেল ভাই যদি স্যান্ডেলটা ভেজা থাকে তাহলে সেটা যদি কেউ হাঁটে তাহলে সেটার আওয়াজটা কিন্তু ভিন্ন হয়। সাধারণভাবে হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, কিন্তু ভেজা স্যান্ডেল কিন্তু মানে মানে অন্য ধরনের একটা আওয়াজ হয়, মানে বোঝা যায় যে এটা একটা ভেজা স্যান্ডেল। তো এই জিনিসটার আওয়াজটা বেশি খেয়াল করে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা, যার থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি, সেই জিনিসটা বেশি খেয়াল করে। তো একটা জিনিস বলিনি রাসেল ভাই, যে ওই হিন্দু যে ছেলেটা ছিল সেই ছেলেটা কিন্তু কখনো প্যারানর্মাল কোনো বিষয় সে কখনো ফেস করে নাই। তো তার এইসব বিষয় মানে জিনিস কখনো বিশ্বাসী হয় না, আর সে মানে মানে খুব সাহসী একটা মানুষ। তো এই কথা শোনার পর তার কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হয়েছে, আর তাকে বলছে যে মানে তাদের মধ্যেই মানে ব্যাপারটা একটু হাসাহাসি করে বলছে যে তোর কি মনে হয় যে জিনরা এতই পয় পরিষ্কার যে একদম জুতা পরে হাঁটাহাঁটি করবে, বাথরুমে যাবে জুতা পরে, বাথরুম থেকে বের হবে জুতা পরে, এতই পয় পরিষ্কার ওরা? মানে একটু মজা করে বলছে, উড়া দিছে কথাটা। তো ঠিক আছে, ও বুঝে নিছে যে আচ্ছা ঠিক আছে আমার শোনায় মানে শুনতে ভুল হয়েছে হয়তো। তো তারপরে আমার ফ্রেন্ড তার কিছুদিন পরে যে জিনিসটা মানে একটা যে স্বপ্ন সে দেখতো, হঠাৎ করে একটা স্বপ্ন সে দেখা শুরু করছে। স্বপ্নটা এমন ছিল যে তারা যে ফ্লোরে শুয়ে থাকে, যে ফ্লোরে তাদের কোনো খাট ছিল না, ফ্লোরে তারা বেড করে শুয়ে থাকতো। তো ওই মানে তারা 2 জন বাকি যে 2 জন ফ্রেন্ড তারা একসাথে শুইতো, আর সে একটু আলাদা হয়ে শুইতো আর কি। তো তার পাশে একটু জায়গা খালি ছিল। স্বপ্নে সে দেখতো যে ওই যে মহিলাটা যারা যে মানে বাসা যখন দেখতে আসছে তখন যে মহিলাটাকে শুয়ে থাকতে দেখছিল, সেই মহিলাটা সেম জামা পরা, হ্যাঁ, তার দিকে ঘুরে খুব মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে, মানে এমনভাবে যেন সে কোনো সাহায্যের আবেদন চাচ্ছে। তার মুখটা একদম মলিন ছিল,
কিছু একটা বলতে চাচ্ছিল, সে এরকম মানে মুখটা করে আছে। তো স্বপ্নটা যখন দেখছে, তো ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা ওই হিন্দু ফ্রেন্ডটাকে বলছে যে আমি ওরে দেখছি, আমি ওই মহিলাটাকে দেখছি। তো ওই হিন্দু ফ্রেন্ডটা বলছে যে এটা একটা নর্মাল ব্যাপার, আমরা অনেক সময় এরকম স্বপ্নে দেখি, একটা মানুষকে একবার দেখে তাকে আমরা স্বপ্ন দেখতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার, এটা যত ঘাবড়ানোর কি আছে। তো আচ্ছা ঠিক আছে, স্বপ্নকে আমি স্বপ্নভাবে নিলাম, তারপরে সেটা মানে মানে বাদ দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে। তো কিন্তু সেকেন্ড দিনই ভাই একদম পরের দিনই সে সেম জিনিসটা আবার দেখলো, যে ওই মহিলাটা তার পাশে শুয়ে আছে, আর পাশে শুয়ে ওরকমভাবেই মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে, কিছু একটা বলতে চাচ্ছিল, সাহায্যের আবেদন চাচ্ছিল, মানে একটা মুখ নিয়ে সে শুয়ে আছে। তো সেকেন্ড দিন দেখার পর তার মনে একটা খটকা পাচ্ছে যে আমি ঠিক আছে একদিন দেখলাম ভালো কথা, কিন্তু লাগাতার 2 দিন সেম জিনিস কেন দেখলাম। তখন তার মনে হয়েছে যে আমাকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে, বা আমাকে কি কোনো এই স্বপ্নের মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে যে এই বাসায় কিছু আছে বা কিছু ঘটতে চলছে আমাদের সাথে, এমন কোনো মেসেজ আমাকে দেওয়া হচ্ছে কিনা। তো সেই দিন মানে সেই স্বপ্নটার মানে তার ফ্রেন্ডকে বলে নাই, কারণ ওরা সবসময় মজা করে উড়ায় দেয় সব কিছু। একদম তার পরের দিনই মানে থার্ড দিন, মানে লাগাতার 3 দিন এই স্বপ্নটা দেখলো আর কি। তৃতীয় দিন যেই স্বপ্নটা দেখছে যে সেই মহিলাটা সেভাবেই শুয়ে আছে, মানে তার দিকে ওইভাবেই তাকায় আছে, কিন্তু যে জিনিসটা অতিরিক্ত দেখছে সেটা হচ্ছে তার পায়ের সামনে একটা শূকর দাঁড়ানো ছিল। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং, খুব আজব ব্যাপার এটা। এটা একটা শূকর দাঁড়ানো ছিল, আর শূকরের হাতে একটা ধারালো অস্ত্র বা এমন কিছু ছিল যেটা দিয়ে মানুষকে আঘাত করলে সে মারা যাবে, এমন কোনো ধারালো অস্ত্র ছিল। আর সেই মহিলাটা তার দিকে তাকায় এরকমভাবে মানে করুণ দৃষ্টিতে তাকায় ছিল। তো এই দিন স্বপ্নটা দেখে তার ভয় লাগছে যে না, এটার একটা মানে আছে, অবশ্যই এটার একটা মানে আছে, নাহলে আমি লাগাতার এরকমভাবে আমাকে একটা জিনিস বারবার দেখানো, হ্যাঁ এটার একটা অবশ্যই একটা মানে আছে। তো তার যে একটা ধার্মিক ফ্রেন্ড ছিল, সেই ধার্মিক ফ্রেন্ডটাকে বলছে যে ভাই আমি এরকম জিনিস বারবার দেখতেছি। আর এই মহিলাটাকে যখন আমরা বাসায় আসছিলাম, তখন আমরা দুজন এই মহিলাটাকে বাসায় দেখছিলাম, যে এই মহিলাটা বাসায় শুয়ে আছে, আমি সেম জামা কাপড়ই তাকে দেখছি। তো ওই ফ্রেন্ডটা বলছে যে আচ্ছা, যেহেতু এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নের তাবিরের ব্যাপার, সেহেতু এটা যেমন তেমন একটা ব্যাখ্যা করে দিলে কিন্তু এটা ঠিক হবে না, যেহেতু উল্টাপাল্টা তাবির করলে সেটাও সত্যি হয়ে যেতে পারে। তো এমন কাউকে জিজ্ঞাসা করব যে স্বপ্নের তাবিরের ব্যাপারে খুব অভিজ্ঞ, এমন কোন হুজুরের কাছে গিয়ে তারপরে সেটা আমরা তার কাছে যদি জানাই, তাহলে সে যেটা বলবে সেই অনুযায়ী আমরা চলতে পারবো, সেটা আমাদের জন্য ভালো হবে। তো তখন তারা হয়তো কাউকে পায়নি এরকমভাবে, তো সেটা শেয়ার করা হয় নাই অল্প সময়ের মধ্যে। তো কিছুদিনের মধ্যে মানে তারা হোস্টেলটা মানে ছুটিতে পায়, একটা ছুটিতে তারা হোস্টেলটা ছেড়ে যার যার বাসায় চলে যায়। যার যার বাসায় চলে যাওয়ার পর যখন তাদের ছুটিটা শেষ হয়, তখন ওই যে তাদের হিন্দু একটা ফ্রেন্ড ছিল তাদের মধ্যে, সেই হিন্দু ফ্রেন্ডটা মানে একদিন আগে চলে আসে। তাদের একদিন আগে চলে আসে, হয়তো টিকিটের কোনো সমস্যার কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে বাকি 2 জন একটু পরে লেট করে আসে, বাকি সে একদিন আগে চলে আসে। তো হোস্টেলে চলে আসার পর বা তার রুমে চলে আসার পর সে রুম টুম গোছগাছ করে তারপরে নিজের মতো কাজ করতেছিল। সন্ধ্যার দিকে সে পড়তেছিল, তার পড়ার টেবিলে পড়তেছিল। সে খেয়াল করছে যে তার রুমে কেউ আলতো করে নক করতেছে, তার রুমের গেটে কেউ নক করতেছে। তো স্বাভাবিক সে গেল, যে কোনো নক করতেই পারে বাসায়, যদিও কোনো হয়তো দারোয়ান হতে পারে, বাড়িওয়ালা হতে পারে, যদিও এখানে কেউ থাকে না, বাট হতে পারে কেউ। তো নর্মালি ব্যাপারটা নিয়ে সে গেটের সামনে গেল, গেট খুলে যেটা দেখলো, সেই মহিলা, যেই মহিলাকে সে মানে বাসায় যেদিন ঢুকছিল, সে যেই মহিলাকে শুয়ে থাকতে দেখছিল, এটাই সেই মহিলা। সেই মহিলা এসে তার কাছে মানে কান্না করে বলতেছে যে বাবা, আমার ছেলে এখনো বাসায় আসে না, ও এখন বাসায় আসতেছে না, ওর একটু খুঁজে বের করো, এটা বলেই ওই মহিলা সিঁড়ি দিয়ে নিচে দৌড় দিছে। আচ্ছা, তো ওই ছেলেটা মানে কোনো কিছু চিন্তা করে না যে আমি কি যাব নাকি যাব না, বা এই মহিলাটাকে আমার ফ্রেন্ড স্বপ্ন দেখছে। সেদিনও আমি দেখলাম, মানে তার ভিতরে ওই প্রশ্নগুলোর থেকে বেশি আসতেছিল যে মানবতার খাতিরে আমি চলে যাই, আমি তাকে সাহায্য করি, ছেলেটাকে খুঁজে বের করি। তো ওই মহিলাটার পিছনে যাচ্ছিল সে, তাদের মধ্যে মানে পার্থক্যটা বেশি ছিল না, মানে সে এতটুকু পার্থক্য ছিল যে সে যদি গেট থেকে বের হয়ে মানে এদিক সেদিক তাকায়, তাহলে ওই মহিলাটাকে দেখতে পারবে আর তাকে ফলো করতে পারবে যে সেই মহিলাটা কোন দিকে যাচ্ছে। তো সে ওই মহিলাটার পিছনে দৌড়ালো, দৌড়িয়ে সে যখন রাস্তায় নামার পর দেখলো যে আশেপাশে খুব মানে একদমই খালি জায়গা, সেখানে আশেপাশে ওই বাসার আশেপাশে কোনো গলিও নাই যে সে ঘুরে চলে যাবে, একটা লম্বা রোড, কোনো জায়গায় ওই মহিলাকে দেখলো না। তো সে ফিরে আসার পর দারোয়ানকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা চাচা, আপনি কি এখানে কোনো মহিলাকে দৌড়ায় যেতে দেখছেন কিনা? তো তখন চাচা তাকে বলছে না, আমি কাউকে দেখিনি, আমি ভাবছি যে তুমি হয়তো কোনো প্রয়োজনে নিজে দৌড়ায় চলে গেছো, হয়তো কোনো প্রয়োজনে।
কিন্তু আচ্ছা। চাচা জানতো, মানে দারোয়ান চাচা জানতো এই বাসায় কি হয়েছিল বা এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারে দারোয়ান জানতো, কিন্তু তাকে কিছু বলে নাই। হুম হুম। কোনো একটা কারণবশতই হয়তো বলে নাই, হয়তো বুঝতে পারছে যে সে ভয় পাবে এমন কিছু। তো সে বাসায় ফিরে আসে, রুমে ফিরে আসার পর তার ফ্রেন্ডকে ফোন দেয়, যে ফ্রেন্ডটা মানে আমার ফ্রেন্ডকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আমি ওই মহিলাকে আবার দেখছি। ওই মহিলা গেট খুলে আমাকে সাহায্যের আবেদন করতেছিল, তার ছেলেকে খুঁজতে বলতেছিল। আমি যখন নিচে গেছি তখন তাকে পাই নাই, অথচ তাকে আমার দেখার কথা। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তুই ঘাবড়াইস না, আমরা আসতেছি আজকে ভোর রাতের মধ্যে বা মাঝরাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাবো, আমরা তোর কাছে চলে আসবো, তুই আজকে রাতটা একটু ওয়েট কর। কিন্তু রাসেল ভাই, এই রাতটায় যে তার জন্য এতটা ভয়ঙ্কর একটা রাত হয়ে যাবে সেটা কেউ জানতো না। সে রাতেবেলা কোনো একটা মানে রাতেবেলা তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যখন ওয়াশরুমে যায় রাসেল ভাই, তার ঘাড়ের মধ্যে মানে সে বসা অবস্থা ঘাড়ের মধ্যে ফিল করতে পারে যে মানে বাতাসে যদি কোনো পশম বা চুল যদি তার ঘাড়ের মধ্যে এসে টাচ করে, সে যেরকম অনুভব করবে সে সেরকমভাবে অনুভব করতেছিল যে তার ঘাড়ের মধ্যে কিছু একটা লাগতেছে। তো সে উঠে যায়, উঠে গিয়ে দেখতে পারে যে যেই মহিলাটাকে তার প্রথমে দেখছিল, যেই মহিলাটা তাকে সাহায্যের আবেদন করছিল, সেই মহিলাটার গায়ে যে জামা ছিল সেই জামাটা পরেই একটা লাশ ঝুলে আছে, যার কোমর থেকে মাথা পর্যন্ত মানে একটা মানুষ কুঁজো হয়ে থাকলে যেভাবে ঝুলে থাকে সেভাবে ঝুলে আছে, আর তার মুখটা দেখা যাচ্ছে না, পুরোটা চুল দিয়ে ঢাকা ছিল। সে সহ্য করতে পারতেছিল না, সে যতই সাহসী হোক সে সহ্য করতে পারতেছিল না। কিন্তু অল্প তাকানোর মধ্যে সে যেটা দেখছে সেটা তার ওই মহিলার গলার মধ্যে, ওই মহিলার গলার মধ্যে খুব মোটা করে একটা মানে রক্ত জমাট হয়ে থাকলে যেরকম দাগ হয়ে থাকে সেরকম একটা দাগ হয়েছিল। আচ্ছা। তো ভাগ্য ভালো যে ও সেন্সলেস হয়ে যায় নাই, ওর সাহস ছিল, সেন্সলেস হয়ে যায় নাই। ও রুম থেকে বের হয়ে খুব দ্রুত বাসা থেকে নেমে কোনো একটা টঙের দোকানে গিয়ে সে সিগারেট খেয়ে মানে নিজেকে একটু রিকভার করার চেষ্টা করতেছে, মানে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে আমি ঠিক আছে, যা দেখছি ওকে, বাট এখন আমি ঠিক আছি, মানে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে। তো রাতেবেলা মানে ভোর রাতের বেলা ওর ফ্রেন্ডরা আসছে, ওর ফ্রেন্ডরা আসার পর ওরা দেখছে যে ওর রাস্তার মধ্যে ঘুরতেছে, বাসায় নাই, ওর রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। তো বলছে যে কী ব্যাপার, তুই এখানে কেন এত সকালবেলা? তুই তো এত সকালবেলা ঘুম থেকে ওঠার মানুষও না, তুই এত সকালবেলা এখানে কেন? পরে বলছে যে গতকাল আমার সাথে এগুলো হয়েছে। আমরা যাকে বাসায় এসে দেখছিলাম, যে মহিলাটাকে দেখছিলাম, সেই মহিলাটাকে আমি লাশ হয়ে ঝুলে থাকতে দেখছি ওয়াশরুমে আমার পিছনে, তার চুল আমার ঘাড়ে এসে লাগছে, আমি পুরোপুরি ফিল করছি, সেটা আমি নিজের চোখে দেখছি। তো তখন তারা তিনজনই ভয় পাইছে, যে ধার্মিক ফ্রেন্ডটা ছিল সেও ভয় পাইছে যে ঠিক আছে, এতদিন এত কিছু শুনে আসছি, আজকে আমাদের সাথে এরকম কিছু হয়েছে। তো তখন বুঝতে পারছে যে এই বাসায় নিশ্চিত কিছু খারাপ কিছু আছে, যেটার কারণে এই বাসা কোনো ভাড়া হয় না বা এই বাসার এখন গোডাউন বানায় ফেলছে। তো তারা সরাসরি বাড়ির মালিকের কাছে যায়, বাড়ির মালিকের কাছে গিয়ে বলে যে আমরা এরকম কিছু ফেস করছি, আমাদেরকে একটু সত্যটা বলেন যে এই বাসায় কী হইলো বা এমন কেন আমরা এরকম দেখছি, আপনি কিছু জানেন কি না। তো তখন বাড়ির মালিকটা একটু লজ্জিত হয়ে গেছে বা মানে একটু নত হয়ে গেছে তাদের কাছে। তারপরে তারা বললো, মানে বাড়ির মালিক তাদেরকে বললো যে বাবা, তোমরা যখন প্রথম দিন আসছো তখন আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কয়জন, তো তখন তোমরা যখন বুঝলে 3 জন, তখন আমার একটু নিজের ভিতরে একটু বিশ্বাস জাগছে যে তোমরা যেহেতু 3 জন আসো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। বাট এই বাসার যে স্টোরিটা সেটা আমরা তোমাদেরকে বলতেছি, বাট আমি তোমাদেরকে রাখছি এই জন্য যে আমার বিশ্বাস ছিল যে তোমরা যেহেতু 3 জন আসো তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু এখানে একজন যারাই থাকছে এই পর্যন্ত, একজন যারাই থাকছে তার এরকম কোনো সমস্যা হয়েছে, কিন্তু যখন গ্রুপ মিলে যখন কারা ছিল তখন তারা কোনো খারাপ কিছু ফেস করে নাই। তো এই জন্য আমি তোমাদেরকে রাখছিলাম। তো বলছি যে এখানে যেটা হয়েছিল, এই বাড়িটা খুবই পুরনো। তো এই বাড়িটা যখন নতুন ছিল মানে তখন এই বাসার ভাড়াটিয়ার, পুরো বাসাটাই ভাড়া ছিল, ভাড়াটিয়ার থাকতো এখানে। তো এই রুমে একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিতে মানে স্বামী স্ত্রী আর তাদের একটা মানে ছেলে ছিল, যেই ছেলেটা মানে সাবালক, যে একা একা চলাফেরা করতে পারে, ভালো মন্দ বুঝে, এতটুকু বয়স হয়েছে। তো তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো, ওই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তো একদিন ওই তাদের ছেলেটা মানে বাসার বাইরে ছিল, রুমের বাইরে ছিল, তখন ওই ছেলের চাচা আর ওই তার বাবা ওই মহিলাকে মানে গলায় গামছা পেঁচায়, তারপরে দুজন দুই দিক থেকে টেনে তারপরে তাকে মেরে ফেলে। আর মারার পর তাকে ওই ওয়াশরুমের যে ভেন্টিলেটার আছে বা যেটা থেকে বাতাস টাতাস আসে, যেটা আমরা বলি, ওই ভেন্টিলেটারের সাথে তাকে ঝুলে রাখছিল।
যেটা সে যেভাবে দেখছিল তাকে আর কি, ওই হিন্দু ছেলেটা যেভাবে দেখছিল ঠিক সেভাবে ঝুলা রাখছিল। তো এটা অনেক বড় একটা ক্রাইম ছিল রাসেল ভাই, যেটা আমি রিসার্চ করার কোনো প্রয়োজন মনে করি নাই, যেহেতু এটা বাংলাদেশে এখন অনেক জায়গায় অনেক কিছু এরকম অনেক কাহিনী আছে, এই জন্য আমি এটা রিসার্চ করার তেমন একটা প্রয়োজন মনে করি নাই। তবে রাসেল ভাই একটা কথা, যে আমি এর আগেবার যখন আসছিলাম আমি ঠাকুরগাঁর একটা ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা বলছিলাম, সেটার মানে প্রমাণ বা ওই জায়গার একটা ছবি আমি আনতে ব্যর্থ হয়েছিলাম, যেহেতু ওটা আমার থেকে অনেক দূরে। কিন্তু এটা যেহেতু পুরান ঢাকা আর আমার নাগালের ভিতরে ছিল, তো আমি অ্যাড্রেস নিয়ে ওই বাসায় যাই। ওই বাসায় গিয়ে আমি মালিককে পাই না, বা আমি কাউকে চিনি না, কোনটা মালিক কোনটা দারোয়ান আমি কিছু বুঝতে পারিনি। তো কারোর সাথে আমার কথা হয় নাই। তো আমি একটু মানে পাশে বাসার ছাদে উঠে আমি ওই বাসার থার্ড ফ্লোর, মানে যে রুমটায় সমস্যা হয়েছিল ওই রুমের বাইরের সাইড থেকে একটা ছবি তুলে নিয়ে আসছি, মানে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু আমরা দেখব যে আমাদের ফেসবুকে যারা আছেন তারা কি করছেন এবং কি লিখছেন। এসকে সুমন মল্লিক তিতাস আমাদের সঙ্গে আছেন, এটা রিয়েল আইডি কিনা জিজ্ঞেস করেছেন। আমি যে লিঙ্কটা বলি সেই লিঙ্কটা যদি আপনারা ফলো করেন তাহলে অন্য কোনো পেজে গিয়ে ল্যান্ড করার কোনো পসিবিলিটি নাই, which is www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি আদ্রিতা আফরিন আছেন, আমাদের সঙ্গে আছেন মাহাদি হায়াত, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ জাকির হুসাইন, তৌফিক শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, এমডি আফতাব উদ্দিন তৌফিক আমাদের সঙ্গে আছেন, রাজিবুল হাসান আমাদের সঙ্গে আছেন আফনান রাফিদ তামিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নুরুন্নবী শাহ, প্রিন্স নাইম, এমডি শাহরিয়ার হোসেন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি নাইভারম্যান ইমন, আমাদের সঙ্গে আছেন নেহা NH আছেন আমাদের সঙ্গে, এছাড়াও লতিফ উর রহমান আছেন, এমডি আলমগীর হুসাইন, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান আকিব, তানহা তাবাসসুম রিয়া, রনি গোপ, দিন মোহাম্মদ ফিজ, রেদওয়ান হৃদয়, লিটন, মাকসুদা খানম, কাজী মজহারুল ইসলাম সহ আরও অনেকে আছেন। আমরা চলে যাব আবারও আফনান ভাইয়ের কাছে, তার ঘটনাটা শুনে আসবো, সেকেন্ড ঘটনাটা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। তো এটা একটা বিলের ঘটনা। তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে আর কি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করব। তো ওখানে এই ঘটনাটি রাসেল ভাই ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে 86 বা 87 সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা গ্রাম আছে, এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আর কি। তো যাই হোক, তো মনে পড়েছে বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি, আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই 3 জন মিলে তারা একটি নৌকা নিয়ে ওই মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আর কি। তো তারা বেরিয়েছে 12টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানিক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো, এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। তো ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে, তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো তাদের তলিয়ে না যায়, এই জন্য মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে
হঠাৎ করে দেখে যে 20-25 জন লোক ওদেরকে ডাকছে, জি জোরে জোরে ডাকছে, এই বাবারা এদিকে আসো, এদিকে আসো, আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো। তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে, বিবাহের মানে লাল শাড়ি পরা বউ আছে, জামাইও আছে সেখানে। তো বলল যে আমরা তো আসলে ওই পাশে, বললো যে এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি আছে। তো বললো যে আর একটু সামনেই তো, এখন তো এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে, ডাকাতি হতে পারে, আমাদের নৌকায় একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে, যে তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাজব্যান্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে আগে পৌঁছিয়ে দিয়ে আসো, সন্ধ্যার আগে পৌঁছে দিয়ে আমরা পরে যাব। তখন ওনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু ওনারা এইভাবে বলছেন, একটু উপকার করার দরকার। তো ওনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, 5 জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে ওরা ছিল 3 জন এবং ওই হাজব্যান্ড ওয়াইফ 2 জন, ওদেরকে উঠালো, উঠিয়ে তো বললো যে ঠিক আছে তোমরা চলে যাও। এখন রাসেল ভাই ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না, শুধু জাস্ট ওই যেই হাজব্যান্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব। শুধু উনি কোনো কথা বলে না, শুধু হাত দিয়ে সামনে দেখে যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে যায়, প্রায় 1 কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে, ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু পথ আর শেষ হয় না। এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘর বাড়ির ওরা দেখা পায় না, মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে যে তার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তখন ওদের মানে ওরা বলে যে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা তো পথ ভুল করছি না। তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেদিনে ছিলেন, সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে, ওরা সামনের দিকে যাচ্ছে। কিন্তু সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। কারণ ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি, হয়তো বা এই কারণে শরীরের বল কমে গেছে, এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি, মানে যে নাসির যে ছেলেটা বলছে আমি তো এর আগেও বর্ষাকালে আসি, এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি, ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি, এখানে তো এরকম ঢেউ হয় না কখনো। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা, কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরপরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা 3 জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, এমন হচ্ছে কেন। জি, তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরে ওই নৌকায় যে 2 জন ছিল, এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল, শুধু যেই বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগে দিনের বেলা। রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের 2টো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই আচ্ছা, যে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে, এবং তার পুরা মাথার 1/3 জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা, এবং ওই যে সাথে যে বরবেশের যে লোকটা ছিল তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। তখন এরা 2 জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা 2 জন মিলে ওই 3 জনকে অ্যাটাক করে বসে এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা, এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই 3 জনকে খুঁজে না, যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসে না, তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়লো না তো, বেড়াতে আসছে 2টা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা, নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে, তখন 5 ব্যাটারি লাইট ছিল আর কি, টর্চ লাইট ছিল, দূর থেকে টর্চ মেরে মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা, এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে এরকম টাইপের 3 জনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো। তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল, তখন ওনারা বলতেছিল যে হ্যাঁ 3টা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম। তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় 3 জনকে দেখেছিল, কিন্তু নৌকায় কিন্তু আসলে 3 জন ছিল না, ছিল 5 জন। কিন্তু যারা ফিরছিল ওরা কিন্তু কেউ নৌকায় 5 জনকে দেখে নাই, দেখেছে 3 জনকে। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে।
তখন ওরা চিন্তা করছিল আমাদেরকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন হচ্ছে ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল, তখন মনে হচ্ছিল যে 3 জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। তখন ওনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং 3 জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, ওনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ঙ্কর ঢেউ সেখানে ছিল, যে কোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল, ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন ওখান থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা এই সকল ঘটনা খুলে বলে এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল, মানে ওই আলেম বলেছিলেন যে তোমাদের ভাগ্যটা আসলে ভালো, যে রমজান মাস তো এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই, কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিনপরিদের একটা আস্তানা, ওরা মাঝে মাঝে মানুষকে পথ ভুলিয়ে ওদিকে নিয়ে যায়। তো তোমরা এই সময়ের কারণে, রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারে না, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর কি। তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাইয়ের কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না, ওখানে এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনা বলার জন্য এবং আমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। তবে এই বিরতির মাঝখানেই আপনি শুনতে পাবেন আরও একটি ঘটনা, যেটি একটা অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটি আমি আপনাদের জন্য প্লে করছি এবং সেই সাথে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে এসেও আমাদেরকে লিখতে পারেন, আপনার কথা জানাতে পারেন। এবং এছাড়াও আমাদের টুইটারের যে আমাদের যে পেজটা রয়েছে সেটা হচ্ছে যে আর যে রাসেলের যে পেজটা সেটা হচ্ছে রাসেল RUSSEL রাসেল _BhutFM BHTTFM। ব্যাস হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ঘটনায় এবং ফিরে আসছি একটু পরেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুরতি FM। ডিয়ার লিসেনার, আজকের ইমেলটি এতদূর পর্যন্তই। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লিসেনার্স, আপনারা জানেন প্রতিদিন রাত 11টায় এই চ্যানেলের মাধ্যমে ভূত FM পাবলিশ করা হয়। লং ভূত FM মানেই ভয়ঙ্কর একটি জগৎ, আর লং ভূত FM মানেই দীর্ঘ ভয়ঙ্কর একটি পরিবার। সবাই আমাদের পরিবারের সাথে অ্যাড হবেন। চলুন আমি একটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর। চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং আমার ফার্স্ট এই ইমেইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছোট একটি ঘটনা পড়তে যাচ্ছি। ঘটনাটি শুরু করা যাক। যদি ভুল ধরতে যাই তবে শুধু নারীরই দোষ ছিল না বা দিচ্ছি না, সোসাইটিতে নারী পুরুষ দুইজনই আছে। যেমন মেয়েরা চায় তার স্বামী অনেক টাকা কামাবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সরকারি জব থাকবে, নয়তো টপ বিজনেসম্যান হবে। ভাবুন তো, আপনার স্বামী বিয়ে করেছেন নাকি ওই গাড়ি বাড়িকে বিয়ে করেছেন? যেহেতু টাকা দেখে বিয়ে করেছেন তো স্বামীর পরকিয়া করুক আর বাড়িতে এসে আপনারা হাড্ডি ভাঙুক, এসবের প্রবলেম কি? টাকা তো পাচ্ছেন, তাই না? আপনার উদ্দেশ্য যা ছিল সেটি হলেই তো হলো, মানে আপনার যা উদ্দেশ্যটা ছিল টাকা হলেই তো হলো। তবে কোনো পুরুষ জাতিকে দোষ দিব বা সন্তানকে ওমন জাইমের থেকে ডিভোর্স নিতে বলবো, এটা কোনো কথা? টাকা তো পাচ্ছেন, তাই না? এবার পুরুষ, মেয়ের বাপের ঢাকায় 3.5 তলা বাড়ি আছে,
নিউ মার্কেটে 4টা দোকান আছে, রিচ আপ ফ্যামিলি, যৌতুক দিবে 20 লক্ষ টাকা, সাথে ব্লা ব্লা আরো অনেক কিছু। কেন রে ভাই, বিয়ের পর তো বউ ভাগবে না তো কারো বউ, বিয়ের পর তোর বউ ভাগবে না তো কার বউ ভাগবে? মানে মোট কথা টাকা আর কি। এই টাকার যুগে আমরা নিজেদের ভুলে যাচ্ছি। শান্তি আসবে কোথা থেকে? হ্যাঁ, টাকা ছাড়া জীবন চলে না। আপনারা টাকা অবশ্যই দেখবেন, কিন্তু সবার আগে মানুষটিকে দেখুন। কাকে বিয়ে করতে যাচ্ছেন না যাচ্ছেন, ওই মানুষটি কেমন হবে এটা দেখুন। আমাদের তো লাগবে ভুঁড়ি ভর্তি টাকা, যখন বুদ্ধি হবে ফাঁকা তখন দোষ করেছেন কাকা। মানে ঘটনাটি কিন্তু আমি শুরু করব এখন, এটা জাস্ট একটা উদাহরণ ছিল মাত্র। প্রতিদিন রাতে বাসায় আসার সময়, প্রতি রাতে না অন্তত সপ্তাহে 2 বার বাড়িতে এসে ডায়মন্ড বা স্বর্ণের জুয়েলারি বদলে এক গুচ্ছ ফুল যে পছন্দ করে তাকে বিয়ে করুন। যে আপনার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলবে ভালোবাসি, তাকে বিয়ে করুন। যে স্ত্রী আপনার উপস্থিতি টের পেয়ে আপনাকে খুশি করার যুদ্ধে নামবে, তাকে বিয়ে করুন। যে স্ত্রী চ্যাট বক্সে বেস্ট ফ্রেন্ড নামক নষ্টামি না চালিয়ে বিয়ের পরেও আপনাকে মেসেজ লিখবে কখন আসবেন বাসায়, তাকে বিয়ে করুন। দুজনকে নিয়ে ব্যস্ত থাকার মানুষ বিয়ে করুন। পজিশন যেমনই হোক, এর চেয়ে শান্তি আপনি কোথাও পাবেন না। কিন্তু না, মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে পুরুষকে পুরুষ মনে করবে না, আর ছেলেরা সাদা চামড়া এবং টাকাওয়ালা শ্বশুর শাশুড়ি পেলে বিয়ে করবে না। ভুলে যাচ্ছেন কেন? কাগজ আপনাকে সাময়িক শান্তি দেবে, মূল শান্তি ওই 20 টাকার ফুলে। আমরা উন্নতি হচ্ছি কোথায়? আমরা ভুলকে গ্রহণ করেই নিচ্ছি বারবার, এবং তা ভোগ করার পর আরও এক ধাপ ভুল করি। সেই ভুলের মাসুল দিতে দিতে আরও 1000 ভুল করে ফেলি। শান্তি খুঁজতে খুঁজতে পরিশেষে 3.5 হাত মাটির নিচে। শুরুর সিদ্ধান্ত সঠিক নিন, এখন আপনার হাতে চাবিকাঠি রয়েছে। নারীর ব্রেন আর সোসাইটি ছেলেদের চিন্তাকে ওয়াশ করে ফেলেছে। নিজেরা বিক্রি হচ্ছে কাগজের কাছে। এই কাগজের কোনো মূল্য নেই। নিজেরা হচ্ছে এই কাগজের নিচে চাপা পড়ে যাচ্ছে। লয়াল মানুষগুলো এখন কি বদলে যাবে? যাই হোক, আমি কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার সাথে সাদৃশ্য না, আমি একটা বাস্তব উদাহরণ তুলে দিলাম। তো চলুন একটি ভয়ঙ্কর ঘটনায় যাই, ছোট্ট একটি ঘটনা। তো দরজায় কারো ডাক শুনেছি, আমি শুনে উঠে এসেছি। দরজা খুলে দেখি আমার বন্ধু নাসির এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে এত তাড়াতাড়ি এসেছিস যে? নাসির আমার রেস্টুরেন্টের ম্যানেজার। অন্যদিকে বন্ধু হওয়ায় আমরা একসাথেই থাকি সব সময়। ফিরে আসার কথা রাত 9টা কি 10টায়। দ্রুত আসার ব্যাপারটা বুঝিনি। নাসির আমাকে কোনো উত্তর না দিয়ে রুমে চলে এলো। আমি দরজা লক করে রুমে এসেছি। নাসির গোসল করার জন্য তোয়ালে আর সাবান নিয়ে ওয়াশরুমে যায়। আমি শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিলাম। ওয়াশরুমে যে নাসির গোসল করতে গেছে, পানির শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। 4 মিনিট পর আবার কেউ দরজায় শব্দ করে। আমি শোয়া থেকে উঠে দরজায় যাই। দরজা খুলে দেখি নাসির এসেছে। আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়লো। দৌড়ে এলাম ওয়াশরুমে। ওয়াশরুম খালি, তবে ঝর্ণাটা এখনো চালু করা। তবে আগে কে এসেছিল? ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের ছোট ভাই, যিনি অনেক 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 ঘটনা লেখে। আমাকে বলেছে ভাই এই ছোট ঘটনাটি পড়বেন। তো তারপর আরেকটি ঘটনা বলেছেন, চলুন আমরা শুনে আসি। ভাতিজা, খাল পারে এই জায়গাটা কিন্তু ভালো না, আহো বাড়িতে আহো, ফিরে যাই। চারিদিকে অন্ধকার নাইমা আসছে, চলো। এক জবাবে চাচাকে না শুনিয়ে দিলাম। এই খাল পাড়টায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুল জীবনের সেরা সময়টা এখানে কত আমার কেটেছে। বাবার ট্রান্সফার হওয়ায় দাদুর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে শহরে। সেই যে গেলাম, দীর্ঘ 12 বছর পর আজকে এই শহরে ফিরলাম। ছোটবেলায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি এই খাল পাড়ে, এবং চাঁদের রোশনি খালের পানিতে চকচক করে আয়োজন করে দিয়েছে। আড্ডার ফাঁকে চাচার এমন কথার সঙ্গ দিয়ে আমি, কিরে কতদিন হলো এমন একটা মুহূর্ত কাটাই না। আমার জবাবে চাচা শুনে বলে, হতাশা ভাব নিয়ে বলল, ঠিক আছে, রাত 10টার আগে চলে আসিস।
এরপর কিন্তু তোর আব্বা নাইলে আমাকে বকাচকা শোনাইব। এ বলে চাচা চলে যায়। বন্ধুদের নিয়ে খালি গলায় গানের আড্ডা আমার বেশ জমেছে। উচ্চ স্বরে গানের সাথে লাইনের সাথে লাইন নিয়ে নদীর মাঝে যেন মিলিয়ে যাচ্ছে আমার গানগুলো। এই আকাশ, এই নদী, এই প্রকৃতি যেন আমার স্বরেই তাল মিলাচ্ছে। আমরা মোট 4 জন খাল পাড়ে বসে আছি। এক একজন এক এক গল্প শুনতে শুনতে কখন রাত 11টা পার হয়েছে তা খেয়ালই করলাম না। বন্ধুরা অনেক জোরাজুরি করে বলল আড্ডার সমাপ্তি দিতে। আমি তাতে সম্মতি দিতে নারাজ। আগামীকাল সকালে এই গ্রাম ছেড়ে আবার ধুলোবালির শহরে চলে যাব। গাড়ির হরণ, বিভিন্ন রূপের ভয়ঙ্কর মানুষের সম্মুখীন হব। এই পরিবেশ, এই অনুভূতি, এই চোখের খাদ্য কি আর পাবো? আবার কবে সুযোগ হবে তাও অজানা। এদিকে বন্ধুদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি, তারা এক এক করে উঠে যায়। আমিও কি আর করব, বাধ্য হয়ে উঠে পড়ি। কিন্তু কেউ হয়তো আমার উঠে যাওয়াটি পছন্দ করেনি। সবাই দাঁড়াবার মুহূর্তেই নদীর বিশাল কিছুর ঝাপটানোর শব্দ ভেসে আসে। যদিও আমি ভয় পাই না, কিন্তু ওদের মুখে এতক্ষণ ভূতের প্রশংসা শুনতে শুনতে কিছুটা ভয় আঁচ করছি। বন্ধুদের মধ্যে একজন বলে, সবাই দোয়া দরুদ পড়ে হাঁটা ধর, কেউ পিছনে তাকাস না। এ বলে তিনজনই হাঁটা ধরেছে। আমিও ওদের পিছু পিছু যেতে থাকি। এর মধ্যেই নদীতে কারো ঝাপটানোর শব্দ বেড়েই যাচ্ছিল। কোনো রকম বন্ধুদের বাড়িতে এসেছি। বন্ধুরা বাড়ি অবধি এগিয়ে দিয়ে চলে যায়। বাড়ির কারো সাথে আমি এই ব্যাপারে কিছু শেয়ার না করলেও অন্যভাবে যে সবাই জেনে যাবে তা আমার ধারণার বাইরে ছিল। খাওয়া দাওয়া শেষ করে যখন নিদ্রা জড়ো হতে যাচ্ছিলাম তখন স্বাভাবিক ছিলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করতেই একটা দমকা বাতাস রুমে প্রবেশ করলো। আমি চোখ মেলে জানালার দিকে তাকিয়ে দেখি দুটো চোখ জ্বলজ্বল করে জ্বলছে। ভয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে যাব, তখনই দেখি আমার পায়ের কাছে লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে। কালো অবয়বের মতো বিশাল দেহ তার, মাথা পুরো সিলিংয়ের সাথে লেগে আছে। আমি যত জোরে পেরেছি চিৎকার করেছি, লোক জোরে করে ফেলেছি সেখানে। চাচা, বাবা, মা সবাই আমার চিৎকারে রুমে চলে আসে। তাদের সবটা বলতে চেয়েও বলতে পারেনি। গা ভার হয়ে আমি অজ্ঞান হই। সকালে আমার গায়ে প্রচুর জ্বর আসে। এরপর এলাকার একজন হুজুরকে ডাকা হলে তিনি বলেন, ওই খাল পাড়ে 4টা জিন থাকে। এরা কারো ক্ষতি করে না সহজে, কেউ তাদের কাজে বাধা দিলেই ক্ষিপ্ত হয় তারা। কাল যখন এরা খাল পাড়ে গান গাচ্ছিল তখন জিনদের নামাজের সমস্যা হয়। এই জন্যই 4 জনের মধ্যে একজন আপনাদের ছেলে পিছু নিয়েছে। আপনারা 4 কেজি মিষ্টি রাত 10টায় ওই খালে ফেলে আসবেন। আমি আমার জিনদের দিয়ে ওদের মানিয়ে নেব। আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। এইটুকু বলে হুজুর আমাকে ঝাড়ফুঁক করলেন। এরপর থেকে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। শহরে চলে এসেছিলাম। এতদিনের ছোটবেলায় স্মৃতি স্মরণ করতে গ্রামে যাবার বায়না করতাম, কিন্তু এখন নিজ গ্রামের নাম শুনলেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠত। কত বিভৎস ছিল সেদিনের ঘটনাটি এখানেই সমাপ্ত করেছেন। ধন্যবাদ রাসেল ভাইয়া এবং ধন্যবাদ শোয়েব ভাইয়া আমার ঘটনাটি পড়ার জন্য। আপনার ঘটনাটি আমার অনেক ভালো লেগেছে, এই জন্যই ঘটনাটি পড়া হয়েছে বা সিলেক্ট করা হয়েছে। তো আমি আশা করব এইরকম ভয়ঙ্কর ঘটনায় আপনারা দেবেন। প্রতিদিন রাত 11টায় লং ফুতিফিল্মে চোখ রাখবেন, তাহলেই আপনাদের রাতের ঘুম হারিয়ে যাবে, ভয়ের সাগরে তলিয়ে যাবেন। ভূত এফএম মানে নতুন নতুন ভয়ের সৃষ্টি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আমি আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলতে চাই। আমাদের নতুন ফ্যামিলিতে আপনাদের স্বাগতম এবং আপনারা নতুন নতুন ইমেল এপিসোডগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং যদি আপনাদের কাছে কোনো ঘটনা থাকে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ভয়েস মেইল দিতে পারেন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ইমেল করতে পারেন। আজকের ইমেল এপিসোড পাঠিয়েছিল রংপুর থেকে, আমাদের রংপুরের রাজবাড়ি থেকে একটি ভাইয়া। যাই হোক, ঘটনা ভালো লেগেছে আপনাদের আমি জানি। যদি আপনাদের ঘটনা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ইমেলটি আপনাদের পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।